পরিচয় করানোর কাজটা মানে সদ্গুরু জাগ্গি বাসুদেবকে, যাকে আমার পেশার মানুষেরা আমার সাংবাদিকতার পেশায় নানাভাবে বর্ণনা করা হয়। আমরা বলেছি প্রথা ভাঙা মানুষ, আপনাকে ডেকেছি মোটরসাইকেল প্রেমী সন্ন্যাসী, কখনো আবার আপনাকে ডেকেছি জাঁকজমকপূর্ণ গুরু বলে, কিন্তু ভক্তদের কাছে আপনি শুধুই সদ্গুরু। আর তবুও সদ্গুরু এমন একটা সময় যখন বিশ্বাসের সাথে ব্যক্তি স্বাধীনতার একটা সংঘাত চলছে বলে বারবারই মনে হয়ে থাকে। তাই আজকের এই আলোচনাটা খুবই আকর্ষণীয় এবং আজকের সময়ের জন্য জরুরি হতে চলেছে। তাই এই আলোচনায় আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। শুরু করা যাক আধ্যাত্মিকতা দিয়ে, আর আশা করি আজ আপনি যা বলবেন তা অবিশ্বাসীদের উদ্দেশ্যেই বলবেন। আমি নিজেকে একজন সন্দেহবাদী বলেই মনে করি, যাকে যদি বলা হয় অন্য কোনো মানুষের বিশেষ দৈব ক্ষমতা আছে, সেক্ষেত্রে আমার প্রথম প্রবৃত্তি হবে সেটা অবিশ্বাস করা। কিন্তু কিছু কথা পড়ে আমার খুব ইন্টারেস্টিং লাগলো, মানে অরুন্ধতী সুব্রমণিয়ামের বইতে আপনার লেখা, সেখানে আপনি বলছেন আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যা অনুভব করি, পাঁচটা ইন্দ্রিয়ের বাইরে যা কিছু অভিজ্ঞতা পাওয়া যায় তাকেই ঈশ্বর বলে। বলা যেতে পারে শক্তি অথবা আত্ম বা নিজে। তো ঈশ্বর যদি সত্যি না থাকেন তাহলে আমাদের গুরুর প্রয়োজন কেন, সদ্গুরুর প্রয়োজন কেন? Is there my microphone? Okay, that's good. আপনি কি দিল্লিতে গাড়ি চালান? আমি গাড়ি চালাই কিনা আপনার মতো নই, গাড়ি চালাতে আমার বেশ ভয় লাগে। তো আপনি যদি কোনো অজানা রাস্তায় গাড়ি চালান, হ্যাঁ, আপনারা আজকাল জিপিএস ব্যবহার করেন। সাধারণত একজন অচেনা মহিলা আপনাকে বলে ডান দিকে যান, আপনি ডান দিকে যান। উনি যখন বলেন বাঁ দিকে যান, আপনি বাঁ দিকে যান। উনি বলেন ইউটার্ন নিন, আপনি ইউটার্ন নেন। কেন? সহজ কারণ হলো আপনার ওই এলাকা বা রাস্তাঘাটটা চেনা নয়। যখন আপনি কোনো অচেনা জায়গায় থাকেন তখন যে জানে তার থেকে নির্দেশ নেওয়াটা বুদ্ধিমানের কাজ। তো আপনি কি বলছেন গুরুরা হলেন নতুন জিপিএস? নতুন নয়, নতুন নয়, আমরা বহুদিন ধরেই তাই, অনেক কাল ধরে, জিপিএস আসার অনেক আগে থেকেই। জিপিএস মানে কি? গুরু পজিশনিং সিস্টেম। কিন্তু একটা কথা আমাকে বলতেই হচ্ছে, গাড়ি না চালালেও গাড়িতে বসে গুগল ম্যাপের ওই মহিলার গলা আমি শুনেছি, আর প্রায় গুগল ম্যাপ আপনি চাইলেই কিন্তু সঠিক আপনি আসলে পরামর্শ, সঠিক চাইলে পথ গলাটা দেখায় পাল্টে না। পুরুষের গলাও করে নিতে পারেন। ওকে। বোধহয় আমাদের এই গুরুর কথাবার্তাটাই বুঝিয়ে দিচ্ছে আপনি প্রথাগত গুরুর মতো নন। প্রথাগত গুরু মানে আমাদের ধারণা থাকে তারা হাসি মজা করবে না, গুরু মানে তার মধ্যে জীবনের উচ্ছ্বাস থাকবে না। কোনো কারণে আধ্যাত্মিকতা মানেই আমাদের সবার ধারণা সবকিছু ছেড়ে ছুড়ে দেওয়া, কোনো কিছুর প্রতি সংযম, আনন্দ থেকে দূরে থাকা, সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করা। আপনি কেন বিশ্বাস করেন যে এই জড়জগৎ আর আধ্যাত্মিকতা একসঙ্গে থাকতে পারে? দেখুন, এটা আমার বিশ্বাস নয়, এটা এই রকম কারণ আপনার একটা শরীর আছে যা জড়জগতের অংশই, আর আপনার ভেতরে প্রাণও আছে। শরীর যদি না থাকতো, যদি অশরীরই হতেন, তাহলে আপনার সাথে কথাই বলতাম না। হ্যাঁ, কারণ অশরীরীদের সাথে তো আর কথোপকথন হয় না, তাই না? আমি এমন লোক চিনি যারা ভূতের সাথে কথা বলে। লোকে আজকাল সেটারই চেষ্টা হ্যাঁ। করছে, কারণ জীবিতদের সঙ্গে তাদের ঝগড়া হয়, মতের অমিল হয়, তাই মৃতদের খুঁজছেন। কারণ মৃতদের আপনি যা খুশি তাই বলতে পারবেন, কিন্তু জীবিতরা আবার নিজেদের কথা শোনাবে। এটা একটা সমস্যা, একটা আলোচনা, এটা একটা গভীর সমস্যা। কারণ আমি সেটাই বলবো যা আমি বলতে চাই, কিন্তু আমি মৃত হলে আপনি নিজের কথা আমার নামে চালাতে পারতেন। তখন কিন্তু আপনি আলোচনার দুটো পক্ষই সামলাতেন। কিন্তু আপনার দর্শন, জানি শব্দটা অপছন্দ করেন, কিন্তু আপনার টেকনোলজি মানে ইনার ইঞ্জিনিয়ারিং, যেটা নিয়ে আমরা পরে কথা বলবো, সেটা যদি আমাদের সবার জন্য হয় নিজের ভেতরের শক্তিকে খোঁজার জন্য, সদ্গুরু আমায় বলুন, তাহলে কি একজন নাস্তিক, একজন অবিশ্বাসী বা একজন সন্দেহবাদী আধ্যাত্মিকতাকে আপন করতে পারবে? ইনার ইঞ্জিনিয়ারিং কি শুধু বিশ্বাসীদের জন্যই, নাকি সেই সবার জন্য যারা প্রশ্ন তোলে? আগের প্রশ্নটা কিন্তু বেশ জটিল ছিল, সেটার পুরোপুরি হ্যাঁ, উত্তর দেওয়া আমি হয়নি। জানি, আমিও এখনো হাল ছাড়িনি। এই প্রশ্নটায় বলি
দেখুন, আপনি নাস্তিক, বিশ্বাসী আর সন্দেহবাদীদের এক দলে রাখছেন। এইভাবে ভাগ করাটা কিন্তু ভুল। নাস্তিক আর আস্তিক আসলে একই দলের, একই ধরনের। দুজনেই ধারণা নিয়ে নিশ্চিত। দুজনেই এমন কিছু বিশ্বাস করে যেটা তারা জানে না। তারা যে আসলে জানে না সেটা তারা দুজনেই স্বীকার করে না। এটা কিন্তু একটা বড় সমস্যা। পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ এখনো যথেষ্ট অকপট নয় যে তারা বলবে যে আমি জানি না, যেটা আমি জানি না সেটা আমি জানি না। কারণ আমি জানি নার বিশালতা তারা এখনো বোঝেনি। আমি জানি নাই হলো জানার ইচ্ছের ভিত্তি, অনুসন্ধান করার ভিত্তি, আর জানার সম্ভাবনারও ভিত্তি। আমি জানি না, যে মুহূর্তে আপনি এটাকে ধ্বংস করেন আপনি জানার সম্ভাবনাকেও শেষ করে দিলেন। তো এটাই নাস্তিকতা আর আস্তিকতা। তারা কিন্তু আলাদা নয়, তারা একই দলের, শুধু আলাদা হওয়ার ভান করে। একজন ইতিবাচকভাবে বিশ্বাস করে, অন্যজন নেতিবাচকভাবে, কিন্তু দুজনেই এমন কিছু বিশ্বাস করে যা তারা জানে না। আমাদের দেশের এক স্বনামধন্য ব্যক্তি, যিনি সারাক্ষণ নিজেকে নাস্তিক বলে দাবি করে বেড়ান, একদিন আমার কাছে এলেন। কেউ প্রথমবার আমাদের আলাপ করাচ্ছিলেন। আমি বললাম, নমস্কার। উনি বললেন, আপনি জানেন আমি বিশ্বাস করি ঈশ্বর নেই। আমি বললাম, আমি তো সেটাও বিশ্বাস করি না। জাভেদ আখতারের কথা বলছেন? ওনার নকলটা আপনি দারুণ করলেন, তাই আন্দাজ করে ফেললাম, কঠিন ছিল না। না, আমি কারোর নাম নিচ্ছি না। আমি শুধু বলছি যে আপনিও কিছু বিশ্বাস করেন, কিন্তু হয়তো বুঝতে পারছেন না। হ্যাঁ, সবচেয়ে জরুরি হলো জীবনের প্রতি আমরা যেন অন্তত এইটুকু অকপট এবং সৎ থাকি যে যা আমি জানি তা আমি জানি, যা আমি জানি না তা আমি জানি না। যদি এইটুকু করেন, যদি চারপাশে সব কিছুকে মন দিয়ে দেখেন, তাহলে দেখবেন এত বৈজ্ঞানিক আবিষ্কারের পরেও আমরা একটা পরমাণুর ব্যাপারেও সম্পূর্ণভাবে জানতে পারিনি। এটাই বাস্তব। তাহলে আপনি ঠিক কি জানেন সদ্গুরু? কেন লক্ষ লক্ষ মানুষ আপনার ভক্ত? কারণ আপনি এখনই বললেন যে সততা তারা মানে সাধারণত হলো স্বীকার তারা করা। কিন্তু আমার ভক্ত হওয়ার দাবি করে তাহলে না। তারা কি বলে? হ্যাঁ? কি বলে তারা? সাধারণত তারা বলেন তারা মেডিটেটর, তারা ভলেন্টিয়ার্স, এই আচ্ছা জাতীয়। আচ্ছা, স্বেচ্ছাসেবী বলে। কিন্তু নিশ্চয়ই এমন কিছু আছে যা তারা মনে করে আপনি জানেন, কারণ আপনি নিজেই বললেন জীবন মানে আসলে যেটা জানি না সেটা স্বীকার করা। তার মানে কিছু কিছু জিনিস আপনিও জানেন। যেমন আমরা জানি আমরা এখন দিল্লির হ্যাবিট্যাট সেন্টারে মুক্ত মঞ্চে বসে আছি, এটা আমরা জানি। এর বাইরে সদ্গুরু আপনি কি জানেন আর কি জানেন না? আমি আপনাকে গোটা সৃষ্টি নিয়ে প্রশ্ন করে ফেললাম পুরো। আমি কি জানি? আমি এইটা ছাড়া আর কিছুই জানি না। আমি এই এক টুকরো প্রাণকে এর উৎস থেকে অন্ত পর্যন্ত জানি। এই জীবন সম্পর্কে আমার যা কিছু জানা প্রয়োজন আমি জানি। আর আমি দেখি অন্য প্রতিটি জীবনও আসলে পুরো একই, যদি যথেষ্ট গভীরে দেখেন। তো সেই প্রেক্ষিতে, কারণ আজ আধুনিক বিজ্ঞানও এই কথাটাই বলছে, একটা তত্ত্ব উঠে আসছে যাকে বলা হচ্ছে কনস্ট্রাকশনাল থিওরি। তারা সেখানে বলতে শুরু করেছেন জিনিসটা অ্যামিবা হোক বা ফড়িং বা কেঁচো বা পাখি বা কোনো জন্তু বা হাতি বা আপনি আমি কিংবা এই গোটা ব্রহ্মাণ্ড, সবার মূল নকশাটা এক। তফাৎটা শুধুই জটিলতায় আর ওই একই নকশার সূক্ষ্ম কারুকার্যতায়। যোগ বিজ্ঞান বরাবরই এটাই চিরকাল বলে আসছে যে আপনি যদি anda, pindanda. বুঝলেন, অনুপরমাণুকে জানলে মহাজগৎকেও বুঝবেন, কারণ মূল নকশাটা একই। পার্থক্যটা শুধু জটিলতায় আর কি ঘটছে তার সূক্ষ্মাতি সূক্ষ্মতায়। তাই মৌলিকভাবে যদি প্রাণের এই অংশটা বোঝেন, তাহলে অনুমানে বাকি সবকিছুও বুঝবেন। কিন্তু যখন বলেন প্রাণের এই টুকরো, তখন নিজের কথা বলছেন নাকি এই মুহূর্তের কথা? প্রাণের এই অংশ বা টুকরো বলতে কি বোঝান? আপনিও তো এক টুকরো প্রাণী, তাই না? আপনি কি প্রাণ নাকি মিডিয়া? না না, দুটো কি কারণ একসঙ্গে হতে মানুষের পারি? আজকাল মিডিয়াম থাকে, আমি তাই বলছি। আমি আশা করব আমি রক্ত মাংসেরই মানুষ, রক্ত যদি না আর আমার মাংস জানাটা ভুল বাইরে হয়। থেকে জোটানো, তাই না? Isn't it? যাকে আপনি আপনার রক্তমাংস বলছেন, সেটা আপনি ধীরে ধীরে সময়ের সাথে জড়ো করেছেন। যদি এতটা রক্ত বা মাংস জড়ো হয় আর এতটা ইমপ্রেশন বা তথ্য জমা করতে হয়, তবে নিশ্চয়ই তার চেয়েও মৌলিক কিছু আছে, তাই না? আপনার মতে আপনি কি একজন যোগী, মিস্টিক নাকি গুরু? আমি নিজের কথা ভেবে কখনো সময় নষ্ট করিনি।
আপনি কি নিয়ে ভাবতে পছন্দ করেন? আমি সাধারণত ভাবি না, সত্যি বলছি। আমার কাছে দেখুন, এই গোটা ব্যাপারটা আসলে আজকের এই অতি সাধারণ মানের শিক্ষা ব্যবস্থার কারণে আমরা চিন্তাকে স্বর্গে তুলে দিয়েছি দুর্ভাগ্যবশত। চিন্তা খুব সাধারণ একটা জিনিস। আমি জানি এটা আপনার সব বিশ্বাসের বিরুদ্ধে চলে যাবে, কারণ আপনিও একজন বিশ্বাসী, চিন্তায় বিশ্বাস করেন। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে প্রশ্ন করাটা জরুরি, মানে এটাই হ্যাঁ। আমার রুজি রুটি। ও, তাই তার মানে আমাকে বিশ্বাস করতেই হবে যে প্রশ্ন আপনি করা জীবিকার সম্ভব। খাতিরে প্রশ্ন করেন, আমার তো জীবনটাই প্রশ্নে ভরা। হ্যাঁ, এখন বিষয়টা হলো, যাকে আপনি চিন্তা বলেন সেটা আসছে আপনার জীবনের অভিজ্ঞতা থেকে জমা হওয়া সীমিত তথ্য থেকে। প্রতিটা মানুষের ক্ষেত্রেই তাই। আমরা যতই জোগাড় করি এই মহাজগতের আকার আর যেভাবে এই প্রাণের খেলা চলছে তার তুলনায় সেটা খুবই নগণ্য। এই সীমিত তথ্য থেকে আপনি শুধু পুরনো জিনিসকেই ঘুরিয়ে ফিরিয়ে নতুন করে চিন্তা বানাতে পারেন, বা অন্য কথায় নতুন কিছুই আসলে ঘটে না। সেই একই জিনিস ঘুরে ফিরে নানান মিশ্রণে অনন্তকাল ধরে চলতে থাকে। আমরা ইনার ইঞ্জিনিয়ারিংয়ের নামে যা শেখাচ্ছি তার সারমর্ম হল নিজেকে এমনভাবে নির্মাণ করা যাতে আপনার জীবনের প্রতিটা মুহূর্ত একটা নতুন সম্ভাবনা হয়ে ওঠে। প্রতি মুহূর্তকে নতুন সম্ভাবনা হতে হলে যা প্রয়োজন তা হলো পারসেপশন। পারসেপশন বললেই লোকে বোঝে ধারণা বা মতামত। না, আসলে আমি অনুভব ক্ষমতার কথা বলছি। যেমন চোখে দেখা, কানে শোনা, এই দেখা বা পর্যবেক্ষণ শক্তি বাড়ানো যাতে আপনি জীবনকে দেখতে পারেন। এই মুহূর্তে আমরা যখন চিন্তা বা আবেগের কথা বলি তখন কিন্তু জীবনের প্রকাশের কথা বলছি। প্রকাশটা অত জরুরি নয়, মাঝে সাঝে কিছু প্রকাশ করতেই পারি, কিন্তু আসল গুরুত্ব অনুভব করারই। কারণ এই ঘটনাটা অতীব অসাধারণ, একদমই ছোটখাটো ব্যাপার নয়। এখানে সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটছে তা খোদ জীবনই। তো যদি এই ঘটনাকে জানতে চান তবে জানার একমাত্র উপায়, আপনার কাছে জীবনকে জানার একমাত্র দরজা হলো আপনি নিজেই। দেখুন, এখন কি আমায় দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি হ্যাঁ, পাচ্ছি। একটা আঙুল দিয়ে দেখাতে পারবেন আমি কোথায়? ও, আপনি ভুল। আপনি তো জানেন আমি দক্ষিণ ভারতের একজন মিস্টিক। এখন এই আলোটা আমার উপর পড়ছে, প্রতিফলিত হয়ে আপনার লেন্সে ঢুকে রেটিনায় উল্টো ছবি বানাচ্ছে। পুরো গল্পটাই আপনি জানেন। এবার বলুন আমায় কোথায় দেখছেন? ওই একই জায়গায়। না, হ্যাঁ। আপনি আমাকে সেভাবেই দেখছেন যেভাবে আমি আপনার মনের পর্দায় প্রতিফলিত হচ্ছি। আপনি আমাকে এখানে দেখতেই পারেন না। আপনার দেখার যন্ত্র, চোখের প্রকৃতিটাই এমন। এই মুহূর্তে আমাকে কোথায় শুনতে পাচ্ছেন? নিজের ভেতরেই। পুরো জগৎটা কোথায় দেখছেন? নিজের ভেতরেই। এখন এখানে যদি একটা ঘাসফড়িং থাকে, সে কিন্তু আমাকে সেইভাবে দেখবে না যেভাবে আপনি দেখছেন। সে আমাকে অন্যভাবেই দেখবে। সে গোটা পৃথিবীটাকেই অন্যভাবে দেখে। এখন আপনি ভাবতেই পারেন ওর দেখাটা ভুল। এটাই তো মূল সমস্যা, যে আমরা ভাবি ওর অনুভব ক্ষমতাটা ভুল। না না, ও যেভাবে দেখছে তা ওর বাঁচার জন্য একদমই ঠিক। আপনি যেভাবে দেখছেন তা আপনার বেঁচে থাকার জন্য খুব ভালো, কিন্তু জীবনের আসল স্বরূপকে দেখার জন্য তা যথেষ্ট নয়। তো কিন্তু- এখন আমি জানি মানে নিজের অনুভব ক্ষমতাকে এতই উন্নত করছি যাতে তা জীবনের প্রকৃতিকে জানতে যথেষ্ট হয়, শুধু টিকে থাকার জন্য নয়। কিন্তু ইনার ইঞ্জিনিয়ারিং যদি একটা আধ্যাত্মিক টেকনোলজি হিসেবে সত্যিই কাজ করে, আবার প্রশ্ন করছি, তাহলে গুরুর দরকার কেন? কারণ সব উত্তর তো আমাদের ভেতরেই। আজ আপনি ভালো ইংলিশ বলেন, কিন্তু আপনাকে কি ABCD শিখতে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, যতদূর মনে পড়ে। আপনার মনে আছে যখন আপনার 4 বছর বয়স ছিল তখন এ লিখতে গেলেও কতটা জটিল মনে হতো? আবার দুটো ভার্সন ছিল। ওই সামান্য এটা লিখতেই 100 বার প্র্যাকটিস করতে হতো। আজ তো চোখ বন্ধ করেও লিখতে পারেন। তাই কোনো জিনিস যতই সহজ হোক না কেন, সঠিক গাইডেন্স ছাড়া আপনি কি ABCD শিখতে পারতেন আমায় বলুন? না। তেমনভাবেই যখন নতুন কোথাও আপনি যেতে চান তখন সঠিক দিশাটা না জানলে সেখানে পৌঁছবেনই না। আপনার নিজের সম্পর্কে আমাদের একটু বলুন। আপনার গল্পটা অনেকেই জানেন, কিন্তু মানুষের আগ্রহের বিষয় হলো আপনি প্রথম দিকে আমি ওই বইটা এখনো পড়িনি, আমি জানি না কি লেখা। আশা করি আমার খুব ব্যাপারে ভালো চমৎকার ভালো কথা লিখেছেন। লিখেছেন। অরুন্ধতী সুব্রমণিয়াম খুব চমৎকার, অসাধারণ একটা না, বই উনি তো লিখেছেন। চমৎকারী, কিন্তু আমার ব্যাপারে কি লিখেছেন? উনি যা লিখেছেন তার মধ্যে একটা হলো আপনি ভিন্ন মতকে অনেক জায়গা দেন, ভালো তর্ক পছন্দ করেন, যে আপনি ওই একনায়ক বা স্বৈরাচারী গুরুদের মতো নন। আমি জানি না স্বৈরাচারী গুরু কোথায় দেখলেন। আমার মনে হয় বেশিরভাগ মানুষই কোনো গুরুকে দেখেননি। তারা শুধু ক্যালেন্ডারের ছবি দেখেছেন আর একটা ধারণা গড়ে নিয়েছেন।
আমার মনে হয় না তারা কোনো খাঁটি গুরু দেখতে পেয়েছেন। অনেকেই আছেন যাদের মন্দিরের পুরোহিত হওয়া উচিত ছিল, যারা ভালো উদ্যোগী ব্যবসায়ী, কিন্তু আজ গুরু হয়ে গেছেন, সেটা আলাদা ব্যাপার। মন্দিরের পুরোহিত যারা না, ভালো না, আমি উদ্যোগী বলছি ব্যবসায়ী হয়েছে, না, আমি বলছি এটা আরেকভাবে বলাই না যে তারা ভণ্ড? ভণ্ড বললে বাড়াবাড়ি হবে। হতে পারে শুধু এন্টারপ্রাইজ। আমি কোনো এন্টারপ্রাইজ নই। তো যেহেতু আমি কোনো এন্টারপ্রাইজ নই, আমি চাই সবাই তাদের যা খুশি ছাইপাশ প্রশ্ন আমায় করুক। প্রশ্নটা যতই হাস্যকর বা বুদ্ধিদীপ্ত বা অর্থহীন হোক, তাতে আমার যায় আসে না। প্রশ্নটা আপনার মনে গুরুত্ব রাখলে আমার কাছেও তা গুরুত্বপূর্ণ। প্রশ্নটা কতটা চমৎকার যায় আসে না। যদি আপনার কাছেই গুরুত্ব না রাখে, তবে আমি সে প্রশ্ন শুনতে চাই না। কিন্তু আপনি বলছেন অনেক অনেক মানুষই যারা নিজেদের গুরু হিসেবে তুলে ধরছে, তারা নিজেদের ওপরে তুলছে আর মানুষকে ঠকাচ্ছে। আমি আমি না, আমি আমি তা বলিনি। আচ্ছা, আমি তা বলছি। আমি বলছি ব্যাপারটা কিন্তু- হলো একটা শূন্য স্থান আছে, কেউ সেটা ভরাতে চেষ্টা করছে। হ্যাঁ, আর সদ্গুরু আর তারা আপনি কি সেটা যোগ্য, সেটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার। কিন্তু একটা গভীর দুশ্চিন্তার বিষয়। আর আপনি আমার কিছু টেলিভিশন শোতে এসেছেন যেখানে এটা নিয়ে কথা বলেছি। তা হলো গডম্যানরা কি প্রায়শই প্রতারক হয়? আর কিভাবে এই ভদ্রমহিলা এখানে তফাৎ করবেন যে কে গডম্যান আর কে প্রতারক? আর একজন মানুষ কি আদৌ গডম্যান হওয়ার যোগ্য? আপনি কি নিজেকে একজন গডম্যান ভাবেন? আপনি ওই ভদ্রমহিলাকে কম ভাবছেন কেন? আচ্ছা, এটা আমারই প্রশ্ন হোক। আমি কি করে বুঝবো একজন গডম্যান কে আর একজন প্রতারক কে? যদি আমি বিশ্বাসই না করি মানুষও পারে ভগবান হতে। আমি মনে করি মানুষ সাহসী, চমৎকার আর ইন্সপায়ারিং, কিন্তু আমি মনে করি না মানুষের জাদুকরী ক্ষমতা আছে। দেখুন, আপনি কি কখনো ভগবানকে জাদু বা ম্যাজিক করতে দেখেছেন? না, আমি তো ভগবানকে দেখিনি। না, তাহলে কেন বলছেন তার জাদুকরী ক্ষমতা থাকতেই হবে? তো প্রথম কথা, এই গডম্যান শব্দটা আসলে মিডিয়ার তৈরি করা শব্দ। কেউই নিজেকে গডম্যান বলে না, তাই না? কেউ কেউ গড ড্যাম ম্যান, সেটা আলাদা। আমার মনে হয় না কেউই নিজে থেকে দাবি করেছে যে আমি গডম্যান বা ভগবান। অন্তত আমি এমন কাউকে দেখিনি। এখন ওটা আরেক ধরনের পেশা, সবার গায়ে তকমা বা লেবেল লাগিয়ে দেওয়া। সেগুলো বাদ দিলাম, কিন্তু ব্যাপারটা কি? এটা এমন একটা সংস্কৃতি, আপনাকে বুঝতে হবে, আজ দুর্ভাগ্যবশত সব গুলিয়ে যাচ্ছে। এটা একটা গডলেস কালচার, আপনাকে এটা বুঝতে হবে। এই সংস্কৃতিতে ছড়ি ঘোরানোর কোনো একজন গড কখনোই ছিল না। শুধুমাত্র বহিরাক্রমণকারীদের সাথে প্রতিযোগিতায়, কারণ আমরা দেখলাম তারা আমাদের শাসন করতে পারে, তারা ডমিনেটিং, আর তাই ভাবলাম আমাদের ওদের অনুকরণ করতে হবে। তাই আমরাও কিছুটা ওইরকমই বানিয়ে নিতে শুরু করলাম, যদিও তেমন সফল হয়নি। হ্যাঁ, কিন্তু আমরা দেবতা তৈরির টেকনোলজি জানি। যখন বলছি টেকনোলজি, আমরা ইংরেজি শব্দ গড ব্যবহার করছি, কিন্তু ওই শব্দটার অস্তিত্ব ভারতে নেই। এখানে আমরা বলি দেবতা। দেব বা দেবতা মানে হলো, দেখুন, আজ মিডিয়া তেন্ডুলকরকে ক্রিকেটের গড হিসেবে দেখাচ্ছে। এই সংস্কৃতিতে এটা খুবই মানানসই, কারণ কেউ যদি কোনো কিছুতে একটা নির্দিষ্ট স্তরের ওপরে চলে যায়, সে যে ক্ষেত্রেই হোক না কেন, সেটা খেলোয়াড় হতে পারে, যোদ্ধা হতে পারে, শিল্পী হতে পারে, যা খুশি হোক, সাধারণ মানুষ নিজের জন্য যা সম্ভব বলে ভাবে, সে যদি তার উপরে চলে যায়, তখন লোকে তাকে দেবতা হিসেবে স্বীকৃতি দেয় আর তারা তাকে শ্রদ্ধা করে, কারণ সে তাদের জন্য একজন পথপ্রদর্শকের মতো হয়ে ওঠে। এটা এমনিতেও ঘটবেই, আপনি চান বা না চান, বিশ্বাস করুন বা না করুন, প্রত্যেক ফিল্ডেই যেই স্বাভাবিকের ঊর্ধ্বে ওঠে সেই বাকি মানুষের জন্য আলো হয়ে দাঁড়ায়। তো একইভাবে আমাদের ভেতরেও, যখন আমি বলছি আমাদের ভেতরে, আপনার জীবনের কোয়ালিটির নির্ধারক কিন্তু আপনি কেমন বাড়িতে থাকছেন, কি জামা কাপড় পরেন, বাইরে কি গাড়ি রাখা, আপনার চারপাশে কি জিংব্যাং আড়ম্বর ঘটছে তা নয়, বরং এই মুহূর্তে আপনি নিজের ভেতরে কতটা আনন্দিত, শান্ত আর পরমানন্দে আছেন সেইটা। এখন যদি আমি এখানে বসি, আমরা একই জায়গায় বসে আছি, একই বাতাস নিচ্ছি, সম্ভবত খাবারও একই ধরনের খেয়েছি। আমি জানি না আপনি কি খান, কিন্তু আমি যদি এখন চোখ বন্ধ করে বসি, আমি নিজের ভেতরে যেমন আছি, আমি এই ব্রহ্মাণ্ডের কোনো কিছুর সঙ্গেই এর বিনিময় করব না। এখন যখন লোকে দেখে, যাই হয়ে যাক, আমি যত জিনিস ম্যানেজ করছি তা অকল্পনীয়। সবাই ভাবে, সদ্গুরু এটা কি করে সম্ভব, আপনি নির্ঘাত একদিন পাগল হয়ে যাবেন। সমস্ত ভলেন্টিয়ার, 30 লক্ষেরও বেশি ভলেন্টিয়ার, এন্টারপ্রাইজ, ব্যবসা, ওকে, প্রজেক্ট, মাটির স্তরে মেগা প্রজেক্ট,
দুনিয়া জুড়ে সব ধরনের কাজ চলছে। যদি কারোর মাথা খারাপ হওয়ার থাকে সেটা আমার, ওকে? কারণ সব ভলেন্টিয়ার দিয়ে চলে। ভলেন্টিয়ার দিয়ে চলে মানে কেউ কাজের জন্য ট্রেন্ড নয়, আর অদক্ষতার জন্য আপনি তাদের তাড়িয়েও দিতে পারবেন না, কারণ তারা ভলেন্টিয়ার, ঠিক আছে? আর যখন খুশি ওরা যখন খুশি এসে দারুণ কাজ করে, আবার যখন খুশি চলেও যায়, ঠিক আছে? আর কাজে থামা চলবে না। আজ পর্যন্ত আমি আপনাকে বলি, আমরা এই যে বসে আছি, আজ অবধি সম্ভবত 300-র চেয়েও বেশি কিছু প্রোগ্রাম, ইনার ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে পৃথিবীতে চলছে। গত 33 বছরে একবারও একটা প্রোগ্রামও বাতিল হয়নি বা ব্যর্থ হয়নি। সেটার জন্য প্রচুর ম্যানেজমেন্ট লাগে, কিন্তু কেউ কোনোদিন আমাকে রাগ করতে বা দুঃখ পেতে বা টেনশন করতে বা চাপে থাকতে দেখবে না। আপনি কখনো মেজাজ হারাননি? আপনি কি এখন তা চান? আমায় কি দেখে মনে হয় আমি তা করতে অক্ষম? না, তা নয়। এমন নয় যে আমি রাগ করতে অক্ষম, শুধু এই যে আমি কাউকে সেই অধিকারটা দিইনি। আমি কাউকে এই অধিকারটা দিইনি যে তারা আমাকে খুশি করতে পারবে বা দুঃখী করতে পারবে বা রাগাতে পারবে বা কষ্ট দিতে পারবে। না, আমি এই অধিকারগুলো নিজের কাছে রেখেছি। তো লোকে, আপনি মিরাকল বা অলৌকিক ঘটনার কথা বলছিলেন, লোকে আমায় জিজ্ঞেস করে, সদ্গুরু, সবাই অন্য সব আশ্রমে কত মিরাকল দেখছে, আর আপনি মিরাকল ব্যাপারটাই শেষ করে দিচ্ছেন। আমরা কিছু ঘটেছে বললেও আপনি আমাদের খিল্লি করে লজ্জায় ফেলে দেন। নো মিরাকল। আমি বলি, কেন? তোমরা কি চাও আমি পকেট থেকে পায়রা বের করি? কিন্তু আমি যদি সত্যি পায়রা বের এমন করি, অনেক গুরু আমি যদি- আছেন যারা এমন দাবি আমি যদি- করেন, যাদের না, আমি যুক্তিবাদীরা সেটাই চ্যালেঞ্জও আসছি। করেছেন। আমি পকেট থেকে পায়রা বের করলে পকেটে পাবো পায়রার গু, আর আপনি পাবেন একটা পাখি। আপনি তা দিয়ে করবেনটা কি? আপনি আমার কাছে আসুন, আমি আপনাকে মিরাকল দেখাবো। আমার কাছে হাজার হাজার মানুষ আছে যারা সপ্তাহে 7 দিন কাজ করছে, 16 থেকে 18 ঘন্টা, প্রতিদিন 18 ঘন্টা কাজ করছে। গত 2, 5, 10 বছরে তারা জীবনে এক মুহূর্তের জন্যও বিরক্ত, উত্তেজিত বা রেগে ওঠেনি। এটাও মিরাকল। এই মিরাকলটাই আমরা সব জায়গায় চাই। আপনি এই মিরাকলটা চান না? আমি একমত, এটা সত্যি মিরাকল। হ্যাঁ, তবে ওই পায়রাটা নয়, আপনার পকেটে আছে কি? ওকে, আমি তো বললাম আমি গু মাখা আমি পকেট জানি, পছন্দ আমি করি জানি। না। আপনার যখন 13 বছর বয়স ছিল, অরুন্ধতির বইতে আমি পড়েছি, যখন 13 বছর বয়স ছিল তখন খুব আকস্মিকভাবে যোগ আবিষ্কার করেন। আপনারা বাচ্চারা খেলছিলেন একটা একটা কুয়োর নিচে, বইতে সেটাই লেখা আছে। কিভাবে যোগ আবিষ্কার করলেন? Oh. আমি ওটা বলেছিলাম কারণ আমার সাথে ওটাই হয়েছিল। আমি ওকে ওটাই বলেছিলাম। জানি না ও কেমন লিখেছে, আমি বইটা পড়িনি। ওকে ওটা বলেছিলাম কারণ আমি চাই মানুষ এটা বুঝুক যে মহাবিশ্বের প্রকৃতিটাই এমন কি যদি আপনি ভুল কারণেও সঠিক কাজটা করেন তবুও সেটা কাজ করে। আবার কারণটা সঠিক হলেও ভুল কাজ করলে তবুও কাজ হবে না। মানুষকে এটা বুঝতে হবে, কারণ সারা পৃথিবীটা ভালো মানুষই ব্যাপারটার উপর ইনভেস্ট করেছে, আর এই জঘন্য ভালো মানুষই ব্যাপারটা পৃথিবীকে শেষ করে দিচ্ছে। বড্ড বেশি ভালো মানুষ হয়ে গেছে, আর এই ভালো মানুষগুলোই সবচেয়ে বড় সমস্যার। সবসময় একজন ভালো ভারতীয়ই একজন ভালো পাকিস্তানির সাথে লড়তে চায়, একজন ভালো হিন্দু লড়ে ভালো মুসলিমের সাথে, ভালো আমেরিকান প্রায় সবার সঙ্গেই লড়তে চায়। আপনি যত বেশি ভালো তত বেশি লড়াকুও। নিজেকে যত ভালো মনে করেন ঠিক ততই, কারণ ভালোর ওই বিচার ওই সব ভালো সময়। সাংবাদিকদের কথা ভুলবেন না, যারা চ্যানেলে রোজ এই লড়াইগুলোকে উস্কে দেয়। কারণ আপনার ভালোত্ব আসে নিজেকে কারোর সঙ্গে তুলনা করেই। যদি এই গ্রহে একা থাকতেন তাহলে জানতেন না আপনি ভালো না খারাপ। এই গ্রহে আমাদের যেটা দরকার তা হলো কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ। আর একটু বেশি বোধ বা কাণ্ডজ্ঞান থাকলে আমাদের চলতো, তাই না? নিশ্চিতভাবেই জীবনের প্রতিটি ক্ষেত্রেই। ইঞ্জিনিয়ারিং মানে, দেখুন, এই কাঠামোটা যেভাবে খুশি বানাতেই পারতেন, কিন্তু তাহলে সবসময় ওপরে তাকিয়ে থাকতে হতো, কখন মাথায় এসে ভেঙে পড়বে। ইঞ্জিনিয়ারিং মানে আপনি এটাকে বোধের সঙ্গে বুদ্ধিদীপ্তভাবে দাঁড় করিয়েছেন, যাতে কোনো দুশ্চিন্তা ছাড়াই এটা টিকে থাকে। একইভাবে ইনার ইঞ্জিনিয়ারিং মানে আপনি নিজেকে এমনভাবেই বানিয়েছেন যাতে জীবন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি কোনো ভোগান্তি বা কষ্ট নিয়ে উদ্বেগ ছাড়াই যেতে পারেন। আমার কি হবে এমন দুশ্চিন্তা আর নেই, কারণ নিজেকে সেভাবেই গড়েছেন। আপনার চারপাশে যাই ঘটুক, নিজের ভেতরে আপনি একই রকম। তা প্রতিবারই যখন আমি কোনো মেগা প্রজেক্ট শুরু করি, সবাই বলে, সদ্গুরু, এটা কাজ না করলে কি?
যদি কাজ না করে তো কি, আমি যা কিছুই করছি তা সবই ব্যর্থ হলেও আমি পরমানন্দেই মরব, এটা পুরোপুরি নিশ্চিত। আমি চাই প্রতিটি মানুষেরই যেন তা হয়, যাতে তারা নিজের জীবনটা দুঃখ কষ্টের ভয় ছাড়াই কাটাতে পারে। এই মুহূর্তে অনেকেই দুঃখ কষ্ট দূর করার চেষ্টা না করে তারা কষ্ট ভোগ করাটাকে রোম্যান্টিসাইজ বা মহিমান্বিত করতে ব্যস্ত। যেই মুহূর্তে আপনি কষ্টকে রোম্যান্টিসাইজ করেন, আপনি পরিষ্কার বলছেন আপনি মানুষের মঙ্গলে আগ্রহী নন, আপনি চান ড্রামা। আপনি প্রায়ই বলেন যে অর্থনৈতিক নেতারাই পৃথিবীর ভবিষ্যৎ হতে চলেছে। আপনি সিইওদের সঙ্গে সাক্ষাৎ করেন, এমন আধ্যাত্মিক গুরু পাওয়া বিরল যিনি বেশ খোলাখুলি ক্যাপিটালিস্ট। আপনি কি ক্যাপিটালিস্ট? সেটা কি? যারা বিশ্বাস করে ওয়েলথ বা সম্পদ তৈরি করাটা মানুষ সমাজে বৃহত্তর মঙ্গলের দেখুন, জন্য। প্রচুর মানুষ এখন দারিদ্র্যকে আঁকড়ে ধরে আছে, কারণ গরিব মানুষ ছাড়া, অভুক্ত মানুষ ছাড়া তারা টিকে থাকতে পারবে না। আমি তাদের মধ্যে পড়ি না। আমি দেখতে চাই এই দেশে 60 কোটি মানুষ যেন আজ রাতে তাদের রাতের খাবারটা ঠিকঠাক খেতে পায়। কিন্তু আমরা প্রত্যেক দিন সংসদে বড় বড় সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছি, তাই না? আমি এটার অংশ নই। আমি চাই কাজ হোক, কারণ আমি জানি রাতে খেতে না পেয়ে শোয়া কি জিনিস। আমি চাই না মানুষের সঙ্গে সেটা ঘটুক। অনেক বাচ্চারাও আজ রাতে না খেয়ে ঘুমোবে। সম্ভবত এই দেশে 10 কোটি শিশু আজ রাতে খাবে না, খাবে কালকে। আর এটা ইয়ার্কির বিষয় নয়। তো এই জোকাররা নিজেদের এই দল বা ওই দলের সঙ্গে জুড়ে প্রত্যেক দিন মানুষের ওপর তাদের দর্শন মতাদর্শের তামাশা করছে। তাই দেখুন, ক্যাপিটালিজম বা পুঁজিবাদ একটা প্রাচীন শব্দ, এর আর অস্তিত্ব নেই। আজকে আমরা মার্কেট ইকোনমি নিয়ে কথা বলছি। যখন শুধু কয়েকটা পরিবারের হাতেই টাকা ছিল তখন ওটা ছিল ক্যাপিটালিজম। এখন আর ক্যাপিটালিজম নেই। আপনার যদি ভালো আইডিয়া থাকে আর যদি তা এক্সিকিউট করতে জানেন, তার জন্য ক্যাপিটাল সবাই পেতে পারে, ঠিক আছে? দেখুন, আমরা কমিউনিজম বা সাম্যবাদের চেষ্টা করেছি, ধারণাটা চমৎকার, কিন্তু সেটা মানুষের ভেতর থেকে আসতে হবে। যদি জোর করে চাপান তবে ওটাই সবচেয়ে কুৎসিত ব্যাপার হবে। আমরা তা দেখেছি। আমরা এই গ্রহে এর বড় বড় উদাহরণ দেখেছি যখন সবচেয়ে জঘন্য জিনিস ঘটেছিল, কারণটা জোর করে চাপানো। কার্ল মার্কস হয়তো অর্থনীতি নিয়ে অনেক কিছু জানতেন। যখন আমার 15 বছর বয়স তখন আমি এঙ্গেলস, কার্ল মার্কস এদের জন্যে পাগল। কিন্তু উনি মানুষের প্রকৃতিকে বোঝেননি। আমি সেটা 16 বছর বয়সে বুঝেছিলাম। 13-14 বছর বয়সে আমি পুরো আগুন। রাশিয়ার সমস্ত কমিউনিস্ট লিটারেচার পড়ে পুরো তেতে থাকতাম। কিন্তু 16 বছর হতে হতে বুঝতে পারলাম যে এই লোকগুলো বোঝে না মানুষের অ্যাসপিরেশন বা আকাঙ্ক্ষা কি। মানুষের আকাঙ্ক্ষা না বুঝে আপনি একটা সমাজ, একটা জাতি গড়ার চেষ্টা করছেন। এটা ডিজাস্টার, ভয়ঙ্কর ব্যর্থ একটা প্ল্যান। তবে হয়তো এটা কাজ করবে যখন সত্যিই কোনো দেশ বা সমাজ একেবারে আস্থা কুঁড়ে পড়ে আছে। তখন প্রয়োজন জোর করে ওপরে তোলার। জোর করে ওঠানোর পরিস্থিতিতে এটা কাজ করে, কিন্তু তারপরে আর কাজ করবে না। একদিক থেকে আমাদের আশ্রমে যদি আসেন, প্রায় 4000 মানুষ আশ্রমে বাস করছেন। দেখে কমিউনিজমই মনে হবে, কিন্তু সেটা স্বেচ্ছায়। এমন নয় যে আমি এতটা করলাম বলে আমি এতটা পাবো, না, সবাই যা প্রয়োজন পায়। তো এটা চাপানো নয়, এটা স্বেচ্ছায় আসে। যদি মানুষ স্বেচ্ছায় শেয়ার করতে চায়, কি চমৎকার সেটা। কিন্তু আমার নেই, তোমার আছে, তোমায় আমাকে দিতেই হবে, এটা খুব কুৎসিত। সদ্গুরুর সঙ্গে মোটরসাইকেলের ব্যাপারটা কি? আজকাল আমি 4 চাকায় চলি। কিন্তু আপনি বাইকের প্রেমটা তো ছাড়েননি নাকি? ব্যাপারটা হলো, যখন আমি যখন জঙ্গলে ট্রেকিং শুরু করেছিলাম তখন আমার বয়স 10 বা 11। আমি বেরিয়ে পড়তাম। আমার পকেটে 10 টাকা থাকলেই আমি খাবারের ব্যবস্থা করে বাড়িতে একটা ছোট্ট চিঠি রেখে গায়েব হয়ে যেতাম। বাবা মা তো দুশ্চিন্তায় পুরো। আমি সবসময় কামনা করতাম আমার যেন কখনো কোনো ছেলে না হয়। মেয়েরাও কিন্তু হ্যাঁ, বাইকে ওরা একটু পালাতে দেরিতে পারে। পালায়। ওরা 10-11 বয়সেই পালিয়ে যায় না। আর ওরা থাকে পিলিয়নে, মানে সাধারণত বাইকের পেছনে। আর ভালো রাইডার পেলে তো কোনো কথাই নেই। আমি বলছি, আসল ব্যাপারটা মোটরসাইকেল বা এটা সেটা এইসব নয়। আসল ব্যাপারটা ছিল আমার মনটা সব সময় লক্ষ প্রশ্নে ভরা থাকত। আর যেখানেই খুঁজতাম কারোর কাছেই বোধসম্পন্ন উত্তর ছিল না। সবার কাছেই সেই কিছু ধরাবাঁধা উত্তর যেগুলো তারা কোথাও থেকে শুনেছে। কারোর কাছে নিজের অভিজ্ঞতা থেকে পাওয়া কোনো আসল উত্তর ছিল না। তাই যে কোনো কিছু খুঁটিয়ে দেখার জন্য একটা ছটফটানি কাজ করত। যখন আমার 10-11 বছর বয়স তখন আমি চলে যেতাম
জঙ্গলে 3-4 দিনের জন্য। যখন খাবার ফুরিয়ে যাওয়ায় টেকা অসম্ভব হতো তখন ফিরে আসতাম। তো প্রথম দিকে এটা নিয়ে প্রচুর হইচই হতো, কিন্তু পরে তারা একরকম শান্ত হয়ে গেছিল। তারা জানতো যে আমি ফিরে আসব। তারপর যখন বয়স 14-15 হলো তখন সাইকেলে সারা দক্ষিণ ভারত ঘুরে বেরিয়েছি। আমি সাইক্লিংয়ের যে খুব ভক্ত ছিলাম তা নয়, আজকালকার মতো হেলমেট পরে স্পেশাল জুতো আর পোশাক পরে না। আমি সাইকেল চালাতাম শুধুমাত্র পায়ে হাঁটার চেয়ে সাইকেল একটু দ্রুত চলে। যেই আমার বয়স 17 হলো তখন আমার কোনো লাইসেন্স ছিল না, কিন্তু আমার সাইকেলে একটা মোটর জোগাড় করে লাগিয়েছিলাম, ফলে ওটা মোটর সাইকেল হলো। কারণ শুধুই ওটা আরো দ্রুত চলতো। আমি জানতামও না আমি কি খুঁজছি, কিন্তু আমার সেই সব সময় কিছু জানতে চাওয়া ছটফটানিকে এটা সাপোর্ট করতো। আমি জানতামও না আমি ঠিক কি খুঁজছি, কিন্তু আমি যা কিছুই দেখতাম তা নিয়েই মনে প্রশ্ন জাগতো। মহাবিশ্বের সবকিছুই আমার চোখে একটা প্রশ্ন চিহ্নের মতো লাগতো। কিন্তু মোটরসাইকেল নিয়ে প্রশ্নটা আসলে এটার জন্যই যে এখন যে মোটরসাইকেল ল্যান্ড রোভার না ল্যান্ড ক্রুজার, এখন কোনটা চলছে? ল্যান্ড রোভার না ল্যান্ড ক্রুজার আমি শিওর নই। তবে যাই হোক, 4 চাকা হোক বা হেলিকপ্টার, আমার মনে হয় আপনি একবার বলেও ছিলেন যা কিছুই ডাঙায় বা জলে বা আকাশে চলে তাই আমার পছন্দ। তা নয়, এটা হলো যা কিছুই কাজ করে তাই আমার পছন্দ। আর মেশিন বা যন্ত্র কাজ করে, হ্যাঁ। যে যত নিখুঁতভাবে কাজ করে সে তত ভালো যন্ত্র। আর কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ দিনের শেষে একজন মানুষের গুণমান কিসে বিচার হয়? আপনার শরীর, মন এবং সবকিছু কতটা মসৃণ আর নিখুঁতভাবে কাজ করছে, সেটাই তো একজন মানুষের গুণমান, তাই না? তাই মেশিন সবসময়ই আমাকে রোমাঞ্চিত করেছে, সেটা বাইসাইকেল হোক বা মোটরসাইকেল। আর তাছাড়া সম্ভবত প্রয়োজনীয় ফিটনেস এখন যেহেতু আমার নেই, মানে সেই আগেকার ফিটনেস যার বলে সারা ভারত মোটরসাইকেলে চষে বেড়াতাম, আজ হয়তো সেটা বেশ কঠিন হবে। তাই আরেকটু আরামদায়ক কিছু বেছে নিয়েছি। কিন্তু জানেন তো, যদিও এটা আপনাকে একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার করে তোলে, আপনার কি কখনো মনে হয়নি এটা আপনাকে রিচ বা বড় লোকদের গুরু বলে তকমা দেবে? দেখো দেখো, ইনি হলেন সদ্গুরু। উনি দেখুন, নিজে প্লেন ব্যাপারটা ওড়ান, হলো- না, উনি না। BMW পছন্দ করেন, গলফ খেলতে ভালোবাসেন, উনি একটু ফ্রিসবি হ্যাঁ, ম্যাচও খেলতে সেই ভালোবাসেন। কথাতেই আসি। দেখুন, ব্যাপারটা হলো আমার কিছু মনে হয় না। আমি তো এমনকি মাঝে সাঝে আমি গরুর গাড়িও চালাই, সেটা কেউ খবর করে না। আমি ষাঁড় চড়তে খুব ভালোবাসি, আর এখনো মাঝে মাঝে ওদের চালাই। কিন্তু এখন আপনি আমার সাথে বসে কথা বলতে চান, আজ দুপুর 2টো পর্যন্ত আমি যোধপুরে ছিলাম। আমি আচ্ছা, গরুর গাড়িতে বা উটে চড়ে আসতেই পারতাম, কিন্তু আপনাকে 5 দিন অপেক্ষা করতে হতো। আমার সঠিক সময় পৌঁছানোটাই আপনার প্রশংসা করা উচিত। বলতে চাইছেন ব্যাপারটা কর্মদক্ষতা? হ্যাঁ, আমি তো নিজে পার্সোনালি হেলিকপ্টার ওড়াতে শিখেছি। যদিও এসবের জন্য সময় পাই না, কিন্তু তবুও কোনোভাবে সময় বের করে শিখেছিলাম। তার কারণ আমাদের কাজের 70% গ্রামীণ ভারতে হয়। আমি ভেবেছিলাম যে এই ছোট্ট হেলিকপ্টারটা দিয়ে আমি বিরাট পার্থক্য ঘটাতে পারতাম, কারণ আমার অর্ধেকটা সময় কাটে, আমার জীবনের অর্ধেকটাই কাটছে রাস্তায় কোথাও, গাড়িতে কিংবা ট্রাফিকে আটকে সারাক্ষণ কোনো বিশাল গাড়ির পেছনে, সমস্ত জায়গায়। বিশ্বাস করুন, দেশে এমন কোথাও নেই যেখানে ট্রাফিক জ্যাম নেই, এমনকি ভারতের গ্রামগঞ্জেও ট্রাফিক জ্যাম। তাই আমি ভাবলাম একটা হেলিকপ্টার আমাদের কাজে সত্যিই একটা বিপ্লব আনতে পারে। আমি সেটা বেছেছিলাম। আমার লাইসেন্স পেলাম, FAA লাইসেন্স। কিন্তু ভারতে এই লাইসেন্স পাওয়া এত কঠিন, কারণ এই নিয়মগুলোর বেশিরভাগই তৈরি হয়েছিল রাইট ব্রাদার্স আসার আগে। আসলে অনেকের মতে প্লেনও নাকি তৈরি হয়েছিল রাইট ব্রাদার্স আসার আগেই। তারা বলে প্লেন বৈদিক যুগে তৈরি হয়েছিল। তারা খুব একটা ভুল নয়, ধারণাটা সত্যিই তৈরি হয়েছিল। বাস্তবে তারা সেটা বানিয়েছিল কিনা তার প্রমাণ আমাদের নেই, কিন্তু ধারণাগতভাবে মানে তো কল্পনাই। আপনি ভাবলেন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারেন। আপনি ধারণাগতভাবে পুরোপুরি নতুন কিছু কল্পনা করতে পারেন না। যদি কল্পনা করেনও, আপনাকে কিছু মূল নীতি বা প্রাকৃতিক নিয়ম বুঝতেই হবে যে কেন কোনো জিনিস ওড়ে। হ্যাঁ, কোনো কিছু কেন ওড়ে বুঝতে না পারলে ব্যাপারটা তাহলে ওই রকমই হবে। জানেন তো, একবার একটা ছোট্ট কচ্ছপ অনেক অনেক কষ্টে একটা গাছে উঠল, একটা ডালের একেবারে প্রান্তে গিয়ে লাফ দিল, আর শটান মাটিতে এসে পড়ল। প্রচণ্ড ব্যথা পেল। আস্তে আস্তে সে আবার হামাগুড়ি দিয়ে উঠল। 2 দিন পর আবার উঠল, লাফ দিল, পড়ে গেল, আবার উঠল, আবার পড়ে গেল। কয়েকদিন পর উল্টো দিকের গাছে বসে থাকা 2টো পাখি নিজেদের মধ্যে কথা বলছিল যে আমার মনে হয় ওকে একবার জানানো উচিত যে ও পালিত সন্তান। তো আমি বলছি, যার ওড়ার ক্ষমতা নেই তাকে ওড়াতে পারবেন না। হ্যাঁ,
মানুষ খুব বিস্তারিতভাবে ভেবেছিল যে কি উড়তে পারে আর কি উড়তে পারে না। ধারণাটা এসেছিল, সত্যিই তা বানিয়েছিল কিনা জানি না। আর এটা তো একটা প্রতিষ্ঠিত সত্যই যে তারা আলোর গতিবেগ গণনা করেছিল। হঠাৎ করে কোনো মানুষ এমনি এমনি আলোর গতিবেগ মাপতে পারে না যদি না তার চারপাশে একটা সম্পূর্ণ বৈজ্ঞানিক সংস্কৃতি থাকে। কেউই হঠাৎ আকাশ থেকে পড়ে আলোর গতিবেগ হিসেব করে ফেলতে পারে না, তাই না? নিশ্চয়ই সেখানে একটা বৈজ্ঞানিক সংস্কৃতি ছিল, না হলে এমনটা সম্ভব নয়। কিন্তু আমাদের এটা বুঝতে হবে, বিজ্ঞান আর প্রযুক্তির মধ্যে একটা পার্থক্য আছে। কিন্তু বিজ্ঞান আর পুরাণের মধ্যেও তো একটা পার্থক্য আছে। কিছু জিনিস নিছকই দারুণ গল্প, সেগুলো সত্যি হতে নাও পারে। দেখুন, উদাহরণস্বরূপ এমন অনেক ছবি বা স্কেচ আছে যেগুলো সম্ভবত 3 থেকে 4,000 বছর আগে তৈরি হয়েছিল। সেখানে পরিষ্কার দেখানো হয়েছে একটা কচ্ছপ, তার পিঠে একটা গোলাকার গ্রহ বসানো, আর সেটা ঘুরছে। কচ্ছপ হলো সবচেয়ে ভালো উদাহরণ, গ্রহের গতির জন্য সবচেয়ে ভালো উপমা, কারণ কচ্ছপ কখনো গতি বাড়াতে পারে না, একই গতিতে সে শুধু চলতেই থাকে। তাই কচ্ছপের ওপর একটা গোলাকার গ্রহ রাখা, একটা গ্রহ কিভাবে ঘোরে তা বোঝানোর সবচেয়ে ভালো উপায়। আর এই দেশে পৃথিবীর বর্ণনায় ব্যবহৃত শব্দটাই হলো ভূগোল, যার মানে গোলাকার গ্রহ। তো আমরা গ্যালিলিও আসার পরে জানিনি গ্রহটা গোল, আমরা সবসময় এটা জানতাম। আমরা কিভাবে জানলাম? আমরা শুধু একটা বৈজ্ঞানিক সত্য জানবো আর তার সাথে জড়িত অন্য বিষয়গুলো জানবো না, এমনটা হতে পারে না। তো ভারতীয় সবকিছুকেই ছোট করে দেখার একটা প্রবণতা আছে। এর একটা কারণ হলো সেই রকম একটা কালচারই গড়ে উঠেছিল, কারণ অর্ধেক মানুষেরই মাথা এখনো গ্রিনিচ মিন টাইমে পড়ে আছে। 1948 সালে যাই ঘটে থাকুক, এখনো সেটা থেকে বেরিয়ে আসতে পারেনি। আমরা স্বাধীনতার জন্য লড়েছি, স্বাধীন হয়েছি, শুধু তাদের তাড়িয়ে বের করতে নয়, বরং আমরা আসলে যা তা হতে। তো সেই সমস্যাটা এখনো আছে। আবার কিছু উচ্চিংড়েও আছে যারা নানান উদ্ভট দাবি করে বসে। একটা সঠিক ভারসাম্য দরকার, অকারণে এটাকে ছোট করা উচিত নয়, আবার অবাস্তবভাবে ফুলিয়ে ফাঁপিয়ে তোলাও ঠিক নয়। তবে ভারতীয় মন যে এমন কিছু নিয়ে ভেবেছিল যা সেই সময় আর কেউ ভাবেনি, তা অস্বীকার করতেই পারবেন না, এ নিয়ে কোনো সন্দেহই নেই। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি অর্থাৎ সায়েন্স এবং টেকনোলজির মধ্যে একটা পার্থক্য আছে। বিজ্ঞান বিকশিত হতে পারে একটা নির্দিষ্ট বুদ্ধিমত্তার কারণে, কিন্তু প্রযুক্তিকে বাস্তব রূপ দিতে দরকার জিনিসপত্র। এখন আমরা প্রযুক্তির ওপর দাবি খাটাতে চাইছি, যা আমাদের উচিত নয়। যদি আমরা শুধু বিজ্ঞানে নজর দিই, তাহলে নিশ্চিতভাবেই অনেক কিছুর কৃতিত্ব ভারতের ঝুলিতেই যাবে। আমরা এমন একটা সময় বাস করছি যেখানে বিশ্বাস আর আধ্যাত্মিকতা খুব উত্তেজক বিষয় হয়ে দুটোকে উঠেছে। এক পাল্লায় মাপবেন না। আচ্ছা, আগে বিশ্বাস নিয়ে কথা বলি। এমন সময় বাস করছি যেখানে বিশ্বাস নিঃসন্দেহে অত্যন্ত উত্তেজক এবং সহজেই রাজনৈতিক মোড় নেওয়া আলোচনা হচ্ছে। বিশ্বাস আজ একটা ব্যক্তিগত বিষয় হওয়া উচিত ছিল, সেটা আর নেই। আজ এমন অনেক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যেখানে কারুর না কারুর বিশ্বাসে আঘাত লাগছে। যেমন একটু আগেই খাবারের কথা বললেন, কোথাও একটা পড়েছিলাম আপনি বলেছিলেন খাবারের সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই, যা পছন্দ হয় খান, আপনার না, জন্য আমি যা সেটা ভালো বলিনি। হয় সেটা। আমি বলেছি আপনার জন্য যেটা বেশ, ভালো আপনার সেটা জন্য খান। যা ভালো তা দুটো খান। একদম বেশ, আলাদা। নিজেকে শুধরে নিচ্ছি। আপনার জন্য যেটা ভালো সেটা খান। কিন্তু আজ আমরা দেখছি বিশ্বাসের দোহাই দিয়ে গোমাংস নিষিদ্ধ করা নিয়ে চরম রাজনৈতিক ওটা খাওয়া আলোচনা একেবারেই চলছে। আপনার জন্য ভালো নয়। গরুর মাংস নাকি যে কোনো মাংস? আমি আসছি সেটাই, প্রশ্নটা শেষ করে ওকে, নিন। তো বিশ্বাসকে ঘিরে কিভাবে রাজনৈতিক আলোচনা হচ্ছে, আমি শুধু তারই একটা উদাহরণ দিলাম। বিপুল সংখ্যক মানুষের বিশ্বাসের সঙ্গে ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্নটা কিভাবে মেলাবেন? আমি জানি, আমি পড়েছি যে আপনি সালমান রুশদির লেখা বই পছন্দ করেন। আমরাই প্রথম দেশ যারা বিশ্বাসের দোহাই দিয়ে তাকে ব্যান করেছিলাম। কিভাবে সামঞ্জস্য নিয়ে আনবো বিশ্বাস আর ব্যক্তিগত স্বাধীনতায়? দেখুন, একটা কথা বলা হয়ে থাকে, বিশ্বাস নাকি পাহাড়ও টলিয়ে দেয়। ঠিকই, তবে এটা আপনার মাথাটাও পাথর করে দেয়। এই গ্রহে সবচেয়ে বড় যে অপরাধটা করতে পারেন তা হলো কোনো পাহাড়কে টলানো। আপনার কোনো পাহাড়কেই টলানো উচিত নয়, ওটা যথাস্থানেই থাকা উচিত। পাহাড় আকাশ থেকে পড়েনি, নানান প্রাকৃতিক শক্তির একটা নির্দিষ্ট নিয়মে কাজ করার ফলেই এটা গড়ে উঠেছে। একটা পাহাড় তৈরি হওয়ার পেছনে বিশাল প্রাকৃতিক ক্রিয়াকলাপ থাকে। আপনার কখনোই পাহাড় টলানো উচিত নয়। কিন্তু যাদের মাথা জমে পাথর, তারা সবসময় পাহাড় টলাতে চায়। কেমন? তবে তা সত্ত্বেও যখন আমরা বলি বিশ্বাস, এটা এই সংস্কৃতিতে বাইরে থেকে আমদানি হয়েছে। আমাদের সংস্কৃতিতে কোনোদিনই এই ফেথ বা অন্ধবিশ্বাস জিনিসটা ছিল না। গত 1000 বছর ধরে তো আমরা পরাধীন ছিলাম, তাই তার একটু আগে আপনাকে তাকাতে হবে। এখানে আমাদের সবসময়ই বলা হয়েছে আপনার জীবন আপনারই কর্ম। কর্ম মানে কাজ। কার কাজ? আপনার কাজ। অর্থাৎ আমরা বলছি আপনার জীবন পুরোপুরি আপনার নিজেরই সৃষ্টি। ওপরে বসে কেউ আপনার জন্য এইসব পরিচালনা করে দিচ্ছে না, এটা সম্পূর্ণটাই আপনার।
কিন্তু আপনি যে কাজই করুন, সেটা শারীরিক হোক বা মানসিক বা আবেগ বা শক্তির, যে ধরনের কাজই আপনি করুন, সেটার একটা পরিণাম থাকতে বাধ্য। যদি পরিণামের জন্য তৈরি থাকেন তবে যা খুশি করুন, কিন্তু পরিণাম এলে কাঁদতে হলে এখনই নিজের কাজকে নিয়ন্ত্রণ করুন। এর ওপর ভিত্তি করেই যেমন খাবারের কথা বললেন, দেখুন এই দেশে খাদ্য গ্রহণের বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। যদি এই জিনিসগুলো ফিরিয়ে আনেন, গোটা পৃথিবী সুস্থ হয়ে উঠবে। সত্যি এখানে আমরা বিভিন্ন ধরনের মানুষকে চিহ্নিত করেছি যে তাদের কি খাওয়া উচিত। যদি আপনি শারীরিক পরিশ্রমের কাজ করেন তাহলে কেমন খাওয়া উচিত, যদি ব্যবসায়ী হন তাহলে কেমন খাবেন, যদি আধ্যাত্মিক পথের মানুষ হন তাহলে কি খাবেন, যদি শিক্ষাক্ষেত্রে থাকেন তাহলে কি খাবেন। এমন করার কারণ হলো প্রত্যেক মানুষের নিজের শরীরের গঠনগত চাহিদাটা আলাদা। যদি মিস্টার বোল্টের পাশে 100 মিটার দৌড়তে চান তাহলে আপনার কি খাওয়া উচিত। যদি শুধু দিল্লিতে বসে কাজ করেন তাহলে কি খাবেন। আপনি একটা নির্দিষ্টভাবে ভাবতে চান তাহলে কি ধরনের খাবার খাবেন। এই সব কিছুর জন্যই আমাদের স্পষ্ট বিবরণ ছিল। এবার যখন খাবারের কথা আসে, এর মানে হলো আমরা অন্য একটা জীবন গ্রহণ করছি। সেটা যাই হোক না কেন, উদ্ভিদ হতে পারে, পশু হতে পারে, যাই হোক, আপনি অন্য একটা জীবন নিয়ে গ্রহণ করছেন, তারপর সেটাকে নিজের জীবনে পরিণত করতে হবে। এটাই হলো গোটা ব্যাপারটা। আপনার জীবন আর অন্য প্রাণীর জীবনকে যদি খেয়াল করে দেখেন, এই গ্রহে সব জীবনই আসছে মাটির থেকে। এই শরীরটাও সেই একই মাটি। যদি একটা কেঁচো থাকে সেও ওই একই মাটি। কিন্তু দেখুন ওটা কেমন তৈরি হয়েছে আর এটা কেমন তৈরি হয়েছে। আমি যদি আপনাকে, আপনার আম পছন্দ নাকি কলা? আম। আমি জানি আপনারাই এখন রাজ্যে শাসন করছেন। এখন আপনি যদি একটা আম খান, এই আমটা আপনার ভেতরে গিয়ে একটা নারী হয়ে ওঠে। আমি যদি আমটা খাই, সেই একই আম আমার ভেতরে পুরুষ হয়ে ওঠে। যদি একটা গরু সেই আমটা খায়, সেই একই আম গরুর ভেতরে গিয়ে গরুই হয়ে ওঠে। এটা কেন হচ্ছে? কারণ আপনার ভেতরে একটা নির্দিষ্ট তথ্য বা সফটওয়্যার রয়েছে। আপনি যাই খান সেটা তাকে নারীতে রূপান্তরিত করে। আমি খেলে পুরুষে রূপান্তরিত হয়, গরু খেলে সেটা গরু হয়ে যায়। তো প্রতিটি জীবনই এখন ঠিক যেভাবে ঘটে চলেছে, তার কারণ হলো তথ্যের একটা নির্দিষ্ট মাত্রা রয়েছে, বা আধুনিক পরিভাষায় একে আমরা সফটওয়্যার বলতে পারি। একটা নির্দিষ্ট সফটওয়্যার রয়েছে যা আসলে তথ্যেরই একটা বিন্যাস। এখন মূল ধারণাটা হলো যতটা সম্ভব দূরের বা সরল দেখে সফটওয়্যার খাওয়া। যদি এমন কোনো জীবন খান যা সফটওয়্যারটা খুব সরল গোছের, তবে সেই সফটওয়্যারটাকে ভেঙে পুরোপুরি আপনার নিজের অংশ করে নেওয়ার ক্ষমতা আপনার অনেক ভালো থাকবে। যখন সেই সফটওয়্যারটা ক্রমশ জটিল হতে থাকে, আরও বেশি জটিল হয়ে ওঠে, তখন সেটা নিজের সাথে মেশানোর ক্ষমতা আপনার কমে যায়। তাই বিশেষ করে যদি সেটা এমন কোনো প্রাণী হয় যার চিন্তা বা আবেগের কিছুটা বোধ রয়েছে, যার আবেগ আছে, সেটা আপনার খাওয়া উচিত নয়। এটাই হলো মূল উপলব্ধি। কোনো প্রাণী যার আবেগ আছে, আবেগ প্রকাশের ক্ষমতা আছে, বিশেষ করে যদি সে প্রায় মানুষের কাছাকাছি স্তরের আবেগ দেখায়, তবে সেটা খাওয়া উচিত নয়। কারণ সেটা আপনার সাথে মিশবে না, আর সেই পশুর স্বভাব আপনার ভেতরে প্রকাশ পেতে শুরু করবে। বা অন্যভাবে বললে, ভারতে আজকাল শহরের মানুষ হয়তো জানে না, কিন্তু গ্রামে দেখবেন গরুর সাথে মানুষের খুব নিবিড় একটা সম্পর্ক থাকে। তারা ওই গরুর দুধ খেয়েছে, তাদের সন্তানরাও ওই গরুর দুধ খাচ্ছে, সেখানে খুব গভীর একটা সম্পর্ক তৈরি হয়। হয়তো জানেন না, গরু এমন একটা প্রাণী, যদি আপনার কিছু হয়, যদি আপনি কোনো শোক বা কষ্টে থাকেন, আপনাকে গরুর কাছেও যেতে হবে না। গরু আপনার বাড়ির যেখানেই থাকুক, সে আপনার জন্যে চোখের জল ফেলতে শুরু করবে। জানেন, আমি এটা নিজের চোখে দেখেছি, আমার বিশ্বাসই হচ্ছিল না। যখন বাড়িতে কেউ মারা যায়, একটা গরু আর কি বোঝে, সে কোথাও একটা আছে, কিন্তু তবুও তার চোখ থেকে জল ঝরবে। তো যার মধ্যে এত গভীর আবেগ রয়েছে, যদি তাকে হত্যা করেন, তা অনেকটা মানুষ বা নরমাংস খাওয়ার মতোই। তো এটাই হলো কারণ। এটা কোনো বিশ্বাসের ব্যাপার নয়, এটা কোনো ধর্মের বিষয় নয়। আমরা এটাকে একটা মৌলিক বোধ হিসেবে দেখেছিলাম। আমার খিদে পেলে আমি আপনাকেই কেন কেটে খেতে পারি না? ভুলটা কোথায় বলুন? কিন্তু ভুলটা কোথায়? আপনি যা বলছেন সেটা তো শুধু গরু নয়, আরো অনেক প্রাণীর ক্ষেত্রেই হ্যাঁ, খাটে। হ্যাঁ, আর অবশ্যই। যখন ব্যাপারটা শুধু গরুকে নিয়েই হয়ে দাঁড়ায়, তখন কিন্তু মানুষের মনে নিশ্চিতভাবে এটা একটা সেরকম- ধারণা তৈরি হয় যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত না ধর্মীয়। না না, যে আইন কানুন তৈরি হচ্ছে তা নিয়ে আমি বলছি না। মানুষ কিন্তু উঠে দাঁড়িয়ে বলছে না মাংস খাওয়াটা খুব নিষ্ঠুর, তাই খেও না। সেটা হলে আলোচনাটাই হতো না। দেখুন, আমি কিন্তু নিষ্ঠুরতা নিয়েও বলছি না। একটা গাছ কাটাও নিষ্ঠুরতা আমার অভিজ্ঞতায়, কিন্তু আপনাকে সেটা করতে হয়। তবে যদি সচেতন থাকেন, সেটা যতটা সম্ভব কম করবেন, কারণ অকারণে খেয়াল খুশি মতো করবেন না, এটাই মূল কথা। এবার এই যে গো হত্যা বা এই সংক্রান্ত রাজনৈতিক নিষেধাজ্ঞার বিষয়টা,
এর সঙ্গে অনেক বিষয় জড়িত। একটা হলো একটা সেন্সিটিভিটি আছে। যখন আপনি গরুর দুধ খান, সে আপনার মায়ের মতো। নিজের মাকে মেরে তাকে খাওয়া এই দেশের মানুষ এটা ঠিক মেনে নিতে পারে না। আজও ৮০% মানুষ এই গোত্রেই পড়ে, আর তাদের মধ্যে এ নিয়ে বিশাল আবেগও জড়িত, এক গভীর আবেগ। কিন্তু যেহেতু তাদের বরাবরই নির্দিষ্টভাবে দমন করে শান্ত রাখা হয়েছিল, তাই তারা এর বিরুদ্ধে খুব একটা হিংসাত্মক প্রতিক্রিয়া দেখায়নি। কিন্তু কিছু কিছু জায়গায় এমনটা ঘটেছে, গ্রামে বা অন্যান্য জায়গাতে। দেখবেন ইতিমধ্যেই অনেক গ্রামে গোমাংস নিষিদ্ধ পাবেন। মানুষ নিজে থেকেই করেছে, কোনো আইনের জন্য নয়। নিজে থেকেই কেউ ওই ধরনের জিনিস গ্রামের ভেতরে আনেন না। এটা নিষিদ্ধ করবেন কি করবেন না আমি তা নিয়ে বলছি না। আমি বলছি দেশের মানুষের আবেগ বা অনুভূতির কথা বিবেচনা না করে সরাসরি কিছু চাপানো যায় না। কিন্তু এটা তো বাড়ছে, এটা একটা ক্রমবর্ধমান ব্যবসা হয়ে উঠছে। ভারত গোমাংসের একটা বড় রপ্তানিকারক দেশ হয়ে উঠছে, এটা ঠিক নয়। এমনকি কেউ কিছু খেলেও সেটা তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত রুচি বা যাই হোক। কিন্তু এখন আপনি এটাকে প্রচার করছেন আর বড় করে তুলছেন, সেটা গভীর উদ্বেগের। কিন্তু আমাদের দেশের মানুষ তা প্রকাশ করে না। আমাদের দেশের মানুষ রাস্তায় বেরিয়ে কেউ গরু মেরেছে বলে তাকে খুন করতে যায় না। তো এখানে কিন্তু ব্যান করার প্রয়োজনীয়তা নেই, এখানে ব্যানের থেকেও বেশি প্রয়োজন হলো শিক্ষার। কিন্তু আপনি এখনো বললেন না, বিশ্বাস যখন বারবার ব্যক্তিগত স্বাধীনতার সাথে সংঘাত তৈরি করে, যেমন বই নিষিদ্ধ করার ক্ষেত্রে প্যারিসে মানুষদের খুন করা হলো কারণ তারা নাকি হজরত মোহাম্মদকে নিয়ে উপহাস করেছিলেন ইত্যাদি। তাহলে দেখুন না। শেষ কোথায়? ধর্মের নামে এই যে হিংসা রাজনীতি, এটা আমরা কোথায় থামাবো? আপনি যদি চান সেটা থামুক, আপনাকে অবশ্যই বুঝতে হবে। যেমন বললেন আজ হচ্ছে, আজকাল হচ্ছে, এটা আজকের কথা নয়। গত ২০০০ বছর ধরে এটাই পৃথিবীর ইতিহাস। বিশ্বজুড়েই ক্রমাগত এটা হয়ে চলেছে। সুইসাইড বম্বার্সরা তো নতুন। দেখুন, আপনি কি ক্রুসেড বা অন্যান্য ঘটনাগুলো ভুলে গেছেন, যেগুলো ইতিহাসে তেমন লেখাই হয়নি? কোটি কোটি মানুষকে খুন করা হয়েছে ঈশ্বরের নামে, ঠিক আছে? এখানে আমাদের কাছে এটা নতুন, কিন্তু এখানেও হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে উত্তর ভারতে নির্বিচারে মারা হয়েছিল শুধু তাদের ধর্মের কারণে, যখন বহিরাক্রমণ হয়েছিল। কেউ সেটা নিয়ে লেখে না, কারণ আমরা কখনো কলম তুলে নিইনি। আমাদের ইতিহাস অন্য কেউ তাদের পছন্দ মতো লিখে দিয়ে গেছে। কারণ সমস্ত ইতিহাসই লেখা রাজাদের টাকায়। তারা যেভাবে চেয়েছে ইতিহাস লিখে গেছে। তারা মহান সম্রাট ছিল, কিন্তু তারা যা করেছিল তা ছিল চরম ভয়ানক। তাই আপনাকে বুঝতে হবে, বিশ্বাস জিনিসটা আমাদের কাছে নতুন। নতুন বলছি কারণ এই দেশের ইতিহাস যেখানে ১২ থেকে ১৫,০০০ বছর পুরনো, সেখানে ১,০০০ বছর আমাদের কাছে নতুনই। আমরা এখনও এর সাথে মানিয়ে নিতে পারিনি, আমরা এখনও সংগ্রাম করছি। কিন্তু সংগ্রামটা চলছে আমাদের ভেতরেই। রাস্তায় নেমে কোনো ঝামেলা পাকাচ্ছি না, কারণ সেটা আমাদের স্বভাবে নেই। কারণ এখানে আমাদের মগজে সবসময় গেঁথে দেওয়া হয়েছে, আপনি যাই করুন তার একটা পরিণাম থাকবে। এমনকি যদি অন্য জন্মে, অন্য কোনো জীবনেও ফিরে আসেন, তবুও ছাড় নেই। কর্মফল ভুগতেই হবে, এটাই শেখানো হয়েছে। এটা মানুষকে নিয়ন্ত্রণ করে। এটা একটা অসাধারণ প্রযুক্তি, এটা বুঝুন। এটা নিছকই কোনো ভুয়ো জিনিস নয়, এটা বাস্তব সত্যি। আপনি যা কিছু ভাবেন, অনুভব করেন বা করেন, তার একটা পরিণাম আছে। এই জন্যে নয় যে কেউ ওপরে বসে ভাবছে সে আপনাকে কিছু পুরস্কার দেবে বা শাস্তি দেবে। আসলে এটা স্বয়ং আপনার কেমিস্ট্রি, আপনার রসায়নেই ঘটে। কিভাবে আমরা এই বিশ্বাসকে রাজনীতি থেকে আলাদা রাখবো, যেটা আপনার মতে নতুন? আপনি যেমন অতীতে, আমার মনে আছে আন্না হাজারে যখন তার দুর্নীতি বিরোধী আন্দোলন শুরু করেছিলেন, আপনি এগিয়ে এসে তার প্রশংসা করেছিলেন, এও বলেছিলেন লোকপাল কোনো জাদুর কাঠি নয়। আমার মনে আছে এটা। আপনার কি মনে হয় যে আমরা বিশ্বাস আর রাজনীতির এক ভয়ানক মিশ্রণ দেখছি, যা ক্রমশ বেশি করে মিশে যাচ্ছে? দেখুন, এটা হচ্ছে, আমি অস্বীকার করছি না, তবে অতীতের চেয়ে এখন অনেক কম। হ্যাঁ। সত্যি? মনে তো হচ্ছে অতীতে এত ছিল না। সেটা আপনাদের কারণে। সেটার কারণ যদি ইরাকের কোনো প্রত্যন্ত অঞ্চলে ১০ জনের মাথা কাটা হয়, আপনারা নিশ্চিত করেন সেই রক্ত যেন আমার বসার ঘর অব্দি গড়ায়। সেই কারণেই। তা না হলে আপনি এখন এখানে বসে, আজকে ধরুন ১০০০ বছর আগে আমরা এইরকম বসে, ইরাকে ১০০০ জন খুন হলো, আমরা কিন্তু এখানে শান্তিতে বসে ভাবতাম পৃথিবীটা বেশ দারুণ চলছে, বসন্তকাল, সব কিছু সুন্দর। তো এটা হচ্ছে তথ্যের বিস্তারের জন্যে। যদি কোথাও ১০ জন মানুষ মরে, সেটা একটা বিশাল ব্যাপার, কারণ সেটা আমাদের বসার ঘরে, শোবার ঘরে, খাবার ঘরে ঢুকে পড়ে। সব জায়গাতেই আজ টেলিভিশন, যেহেতু এইভাবে ঢুকে পড়ছে তাই এমনটা হচ্ছে। আর সেটা ভালোই, কারণ মানুষের চোখে এমন ছোট অন্যায়ও অনেক বড় হয়ে ধরা পড়ে। কিন্তু এটা চিরকালই হয়ে আসছে।
এখন তো বলবো সবচেয়ে কম পর্যায়ে হচ্ছে। এখানে সেখানে হঠাৎ কিছু হলো যেটা অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার, কিন্তু আমি কিন্তু দেখছি এই প্রথমবার মানবজাতির ইতিহাসে, এই সর্বপ্রথমবার জনসংখ্যা আজ অনেক বেড়ে যাওয়ায় হয়তো সংখ্যাটা সঠিক বিচার্য হবে না, তবে মানুষের শতকরা হিসেবে দেখলে আজ যত মানুষ নিজে নিজে ভাবতে পারে সেটা 100 বছর বা 500 বছর বা 1000 বছর বা 10,000 বছর আগের তুলনায় অনেক বেশি। এই সমস্ত শতাব্দী ধরে গ্রামে সাধারণত একজনই থাকতো যে আপনার জন্য ভেবে দিত, আপনার হয়ে পড়ে দিত, লিখে দিত, আপনাকে শুধু আপনার কাজটুকুই করতে হতো। কিন্তু আজ প্রত্যেকেই নিজের জন্য ভাবতে সক্ষম। আজ মানুষের বুদ্ধিমত্তা বিকশিত হচ্ছে। আমি বলছি না সেটা সঠিক পথ বা সঠিক বোধের দিকে এগোচ্ছে কিনা, কিন্তু পাগলের মতো এগোচ্ছে। সে ঠিক আছে, কিছুদিন এমন পাগলামি চলবে, তারপর মানুষের আবার জ্ঞান ফিরবে। নতুন কিছু নিয়ে মানুষের পাগল করা উত্তেজনা থাকেই, কিছুদিন পর তাদের আবার জ্ঞান ফেরে। একবার যখন এই পৃথিবীতে মানুষের বুদ্ধি যথেষ্ট বিকশিত হবে, তখন নিজের মঙ্গলের জন্যে এই ওপরে তাকানোটার আর কোনো মানে থাকবে না, বিশ্বাস করুন। এখন আপাতত ওপরের দিকে তাকানো থেকে পৃথিবী ধীরে ধীরে সরে আসছে। ভালো থাকার খোঁজে মানুষ একসময় স্বর্গে তাকাতো, এখনো অনেকেই তাকায়, সেটা আলাদা কথা। তবে প্রচুর মানুষ এখন বাইরের দিকে তাকাতে শুরু করেছে। আপনি যদি স্বর্গের দিকে তাকান তাহলে বিভ্রম তৈরি হবে, যুদ্ধ হবে। কারণ আমার স্বর্গ আর আপনার স্বর্গ তো আলাদা, তাই না? কোনো স্বর্গেই কিন্তু মহিলাদের জন্য কিছু নেই, ভালো করে জেনে রাখুন। আমি 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 নিশ্চিতভাবে নরকে যাচ্ছি, যাই হোক। তার মানে আপনি স্বর্গ আর নরকে বিশ্বাস করেন? আমি এমনি মজা করছিলাম, আমাকে শেষ করতে দিন। আমি এমনি মজা করছিলাম। আমি জানি না ঠিক আছে, ওপরে কেউ আছে সেটা ঠিক কিনা। আছে। এটা না, কি কোনো আমি শক্তি বলছি না কোনো এই এনার্জি যেটা ভেতরে মঙ্গলের আছে? আশায় ওপরে তাকানোর ব্যাপারটা ধীরে ধীরে চলে যাচ্ছে। আরো ভালো থাকার খোঁজে মানুষ এখন বাইরে খুঁজছে। এইটা পৃথিবীকে তছনছ করে দিচ্ছে। মানুষের এই ভালো থাকার খোঁজটাই পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। এখন যে জিনিসগুলো আমরা ছড়াচ্ছি তার মূল সার, এই সংস্কৃতির মূল যে ভিত্তি, তার শেকড় আসলে যোগ সংস্কৃতিতেই গেঁথে। যাকে বলছেন ভারতীয় সংস্কৃতি বা হিন্দু সংস্কৃতি, তা আসলে সম্পূর্ণ বিশুদ্ধ যোগ বিজ্ঞান। সংস্কৃতির মোড়কে এটা নানান রং আর বিকৃতির রূপ নিয়েছে, আর সেটাকেই আপনারা হিন্দু সংস্কৃতি বা ভারতীয় সংস্কৃতি হিসেবে দেখছেন। কিন্তু সবকটা শব্দ তো সমার্থক নয়। কেন? কারণ আমরা বহু ধর্ম, আমি চাই বহু আপনি সংস্কৃতির আমি একটা চাই আপনি দেশ। বুঝুন, হিন্দু শব্দটা কোনো ধর্মকে বোঝায় না। তাদের জিজ্ঞেস করুন হিন্দু বলে কি তারা একজন ভগবানকে পুজো করে? একই পরিবারে তারা 25টা ভগবানকে পুজো করে। তারা জানেই না তাদের ভগবানকে, তাই তারা ধরে ধরে সবাইকে সবকিছুকেই পুজো করছে, যদি অন্তত কোনো একটা লেগে যায়। এখন হিন্দু শব্দটার মানে হলো হিমালয় আর ইন্দু সাগরের মাঝখানের জমি। এই জমি, এই উপমহাদেশটাই হিন্দু। এখানে জন্মানো সব মানুষকেই হিন্দু বলা হয়, কারণ এটা একটা ভৌগোলিক পরিচয়। জানি অনেক রাজনৈতিক বিতর্ক চলছে এই নিয়ে, বললেই বলবে ও উনি তো হিন্দু। সবাই বলবে আপনি আরএসএস এর প্রধানের কথায় সুর মেলাচ্ছেন। আমি জানি না তিনি কি বলেছেন। উনি বলেছেন সব ভারতীয়ই হিন্দু, আর এটা নিয়ে বিশাল রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছিল। ওকে, তাহলে বলি সব ভারতীয়ই হিমালয়া আর ভারত মহাসাগরের মাঝে বাস করে। যারা সমুদ্রে ঝাঁপ দিতে চায়, আপনি যদি দেখুন, এটা একটা ডায়ালেকটিক্যাল কালচার। এখানে সবকিছুকে নির্দিষ্ট উপায়ে বোঝানো হয়। হিমালয় আর ভারত মহাসাগরের মাঝখানে থাকলে আপনি হিন্দু, যদি সমুদ্রে ঝাঁপিয়ে ওপারে যান তবে আপনি লঙ্কান। তো আমি জানি না এটা নিয়ে এত বিতর্ক কিসের। বিতর্কিত লাগছে কারণ এটা নিয়ে মানুষের জ্ঞান খুবই সীমিত। আমাদের দেশে এই বিতর্কটাই পাল্টানো দরকার। কারণ যেমন কারোর হয়তো একদম অনড় কিছু বিশ্বাস আছে, আর আমরা সেটাকে এমন একটা সংস্কৃতির সাথে তুলনা করার চেষ্টা করছি যেখানে বিশ্বাস বলে কোনো ব্যাপারই নেই। আমরা কখনোই কোনো কিছুর বিশ্বাসী ছিলাম না, আমরা চিরকাল অন্বেষণকারী ছিলাম। এটা এমন একটা দেশ যেখানে সর্বোচ্চ স্থানে কখনোই ঈশ্বর ছিলেন না। সবসময় সর্বোচ্চ ছিল মুক্তি, স্বাধীনতাই সর্বোচ্চ লক্ষ্য। ঈশ্বর কখনোই সর্বোচ্চ লক্ষ্য ছিলেন না। তো আপনি এটাকে এমন কিছুর সাথে এক পাল্লায় মাপছেন যেখানে শুধু একটা বিশ্বাসকেই মানা হয়, না হলেই মৃত্যু। এটা দুর্ভাগ্যজনক। এভাবে দেখা উচিত নয়। সেই অন্বেষণকেই ফিরিয়ে আনতে হবে। যদি আমরা সত্যি মানুষের স্বাধীনতার মূল্য দিই,
তাহলে মুক্তির এই খোঁজটা আমাদের ফিরিয়ে আনতেই হবে। আমি স্বাধীন হতে চাই, শুধু অন্যদের থেকে নয়, নিজের থেকেও, আর আমার ঈশ্বর, আমার স্বর্গ, সবকিছু থেকেই। কারণ ঈশ্বর কখনোই এই সংস্কৃতির লক্ষ্য ছিলেন না। ঈশ্বর শুধুই একটা যন্ত্র। যখন আমি ঈশ্বরের জন্য যন্ত্র শব্দটা ব্যবহার করি, মানুষের খুব গায়ে লাগে। সবাই বলে, সদ্গুরু এরকম বলবেন না, আমাদের আঘাত লাগে। আমি বলি, তা ঠিক আছে, আপনি আশ্রমে আসুন, আপনাকে জলের পাইপ সারানোর কিছু কাজ দেব, কেমন? তাতে আরো বেশি আঘাত না না লাগবে। না না, কোনো সারানোর যন্ত্রপাতি নেই, কিচ্ছু নেই। আপনি আঙুল, নখ, দাঁত যা খুশি ব্যবহার করে সারান। 3 দিন পর নখগুলো আর থাকবে না, অর্ধেক দাঁতও পড়ে যাবে। তারপর আমি আপনাকে দেব একটা পানা, আপনি সেই পানাটার পুজো করবেন কিনা। আমরা আজ যা হয়েছি, আমরা মানুষ হিসেবে আজ যেখানে পৌঁছেছি, সেটা শুধুমাত্র যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষমতার জন্যই। তা না হলে একটা কুকুরের ক্ষমতাও তো আপনার নেই, একটা কুকুরের সাথে লড়তেও পারবেন না, তাই না? আপনি অর্গানাইজ রিলিজনের বিরোধী, এটা বেশ না, পরিষ্কার। দেখুন, ঈশ্বর না, না, যদি শুধু না, হাতিয়ার আমি হন, বলছি না আমি বিশ্বাস এটা বা যদি ওটার আধ্যাত্মিকতার বিরুদ্ধে। সমান না আমি হয়। বলছি, আমি চাই মানুষ অন্তত শুধু এইটুকু করুক, যদি আপনি কিছু জানেন তাহলে জানেন, যদি না জানেন তাহলে জানেন না। যা কিছুই জানেন না তা নিয়ে বিশ্বাস করেন, এটা কিন্তু বিপজ্জনক। আজ পৃথিবীতে যে এত লড়াই হচ্ছে তা কিন্তু ভালো মন্দ বা এটা সেটার মধ্যে নয়। লড়াইটা হলো একজনের বিশ্বাসের সঙ্গে আরেকজনের বিশ্বাসের। আমি বলছি, আপনি কেনই বা কিছু বিশ্বাস করছেন? কারণ হলো আপনার ভেতরে যথেষ্ট সৎ সাহস নেই যে স্বীকার করবেন, আমি সত্যিই জানি না। আমি জানি না বলা মানুষেরা লড়তে পারে না। আমি জানি না, আপনিও জানেন না, আমরা কি লড়তে পারি? আমি জানি দিয়েই লড়াইটা শুরু হয়। আমি জানি না কখনো লড়াইয়ের কারণ হয় না। আমি জানি না হলো খোঁজার একটা পথ। প্রত্যেক মানুষের মধ্যে যদি খোঁজার এই ইচ্ছেটা না জাগাই, যাতে প্রতিটি মানুষ জানার জন্য ব্যাকুল হয়, বাইরের কিছু নিয়ে হোক বা ভেতরের যাই হোক, তাহলে আপনি, কারণ এটাই তো মানুষের বুদ্ধিমত্তার প্রকৃতি, সে চুপ থাকতে পারে না। বুদ্ধিমত্তা তখনই শান্ত বসতে পারে যখন তাকে বিশ্বাস দিয়ে জমিয়ে পাথর করে দেন। যদি এটাকে বিশ্বাস দিয়ে সিল করে দেন, তবেই শান্ত হয়ে বসতে পারে। নয়তো এই বুদ্ধিমত্তার সহজাত প্রকৃতিই হলো সে সবকিছু জানতে চায়। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে। আমার মনে হয় কয়েকটা প্রশ্ন নেওয়া যেতে পারে, মাত্র 2-3 মিনিটের জন্য নেব। দেখছি অনেকেই হাত তুলেছেন। হ্যাঁ, বলুন। সদ্গুরু, আপনার একটা ভিডিওতে আপনি বলেছেন যে এই পৃথিবীর প্রধান সমস্যা হল বেশিরভাগ মানুষের মধ্যেই তীব্রতার অভাব রয়েছে। বেশিরভাগ মানুষের মধ্যেই প্রয়োজনীয় তীব্রতার অভাব রয়েছে। আর তারপর আপনি বলেন যে এর উপায় হল ধ্যান। তো তীব্রতা জিনিসটা ব্যক্তিত্বের মধ্যে একটা উগ্রতার সাথেই বেশি জড়িত, আর ধ্যান অনেক বেশি জড়িত শান্ত স্বভাবের সাথে। তাই দুটো বিষয় যেন একটার সাথে আরেকটা একেবারেই মেলে না। আপনি কি এটা একটু বুঝিয়ে বলবেন? মানুষ ভাবে শান্তি মানেই শান্তিতে ঘুমোনো বা রেস্ট ইন পিস। কারণ তাদের কাছে শান্তির ধারণাটাই হলো মৃত্যু। শান্তি খুব তীব্র হতে পারে, শান্তি অসম্ভব রকমের তীব্র হতে পারে, কারণ শান্তি মানে জীবনের স্পন্দনটা সূক্ষ্ম আর তীব্র হয়ে উঠেছে। কর্ম বা কিছু করা মানে জীবনের স্পন্দন, ততটা সূক্ষ্মতা নেই, সেটা একটা নির্দিষ্ট স্তরে রয়েছে। তো শান্তির কারণ কিন্তু দেখুন, কেউ মারা গেলে হয়তো শান্তি আসতে পারে, কিন্তু বেঁচে থাকতে শান্তিতে থাকার মানে আপনাকে শক্তির এক অত্যন্ত তীব্র অবস্থায় থাকতে হবে, না হলে শান্ত থাকতে পারবেন না। এই যে বেশিরভাগ মানুষ যাদের তেমন কোনো সমস্যা নেই, কেমন দিনের শেষে তারা শুধুই জীবিকা অর্জন, সন্তান পালন আর একদিন মরে যাওয়া, এইটুকুই করছেন। শুধু এইটুকু করেই তারা পাগল, কারণ শুধু তীব্রতার অভাব। যেহেতু জীবন খুব ধীর গতিতে চলছে, তাই স্বাভাবিকভাবে সবকিছুই সমস্যা হয়ে ওঠে। তীব্রতা একটু বাড়লে হঠাৎই আপনি সবকিছু আরো পরিষ্কার আর স্পষ্ট দেখতে পান। এর জন্যে আপনার ভেতরে শক্তির আরো বেশি তীব্রতা দরকার, আর যোগ ব্যবস্থা মূলত ফোকাসড সেই দিকেই। ধ্যানের মানে না। ওকে, পরের প্রশ্নতে যাওয়া যাক। এই যে সামনের সারিতে আছেন। ঈশ্বর দর্শন থেকে আমি যা বুঝি, যদি বলতে অনুমতি দেন, তা হলো আপনাকে নিজের ভেতরে, নিজের অন্তরে তাকাতে হবে। বাইরের পরিস্থিতি ঠিক করার আগে নিজের ভেতরটা ঠিক করতে হবে। কিন্তু এটাও কি ঠিক নয়? বাইরের দুনিয়াতেও সঠিক কাজটা করা কি খুব গুরুত্বপূর্ণ নয়? বুঝলেন তো? ব্যাপারটা পরিষ্কার করে বোঝাতে আপনাকে বুঝিয়ে বলি। না না, আমি পরিষ্কার বুঝতে পেরেছি, আমি বুঝেছি। কেন, আমায় কি খুব বোকা দেখতে লাগে? আমি ধরুন যদি বুঝেছি। কেউ আমি বুঝেছি, আমি যদি প্রশ্নটা কেউ বুঝেছি। জন্মায়, ঈশার দর্শনে ভেতরের দিকে বা বাইরের দিকে তাকানোর কোনো ব্যাপার নেই। শুধু এই যে
আম খুঁজতে আপনি গাছের ওপরেই তাকান, মাটি খুঁড়তে যান না, তাই না? কিন্তু যদি ভাবেন কিভাবে আম গাছ লাগাবেন, তখন মাটি খুঁড়তেই হবে। আমের খোঁজে যদি মাটি খোঁড়েন, আম কি সেখানে পাবেন বলুন? ভেতরের জিনিস আপনি ভেতরে খোঁজেন, বাইরের জিনিস এলে বাইরে খুঁজুন। এখানে বাইরে তাকাও বা ভেতরে তাকাও বলে কোনো দর্শন নেই। জিনিসটা ছাতা যেখানেই থাকুক সেদিকেই তাকান। জানেন তো, শঙ্করন পিল্লাই একবার চাকরির ইন্টারভিউ দিতে গেছিলেন, আর তাকে প্রশ্ন করা হলো কোনটা বেশি দূরে, মুম্বাই নাকি চাঁদ? উনি খুব ভেবেচিন্তে বললেন মুম্বাই। তারা বললেন এটা কিভাবে বললেন? সে বলল আমি চাঁদ দেখতে পাই কিন্তু মুম্বাই তো দেখতে পাচ্ছি না। আচ্ছা, শেষ প্রশ্ন বলুন। নমস্কার সদ্গুরু, আমি শুধু জিজ্ঞেস করতে চাই, মাইকটা একটু কাছে আমি শুধু ধরুন। আপনাকে জিজ্ঞেস করতে চাই যে সবার কাছেই ভালো আর খারাপের ধারণাটা আলাদা। তো যদি আমরা নিজেদের ভালো আর খারাপকে বাস্তবে রূপ দিতে শুরু করি, তবে আপনার মতে সমাজের অবস্থাটা কি দাঁড়াবে? হয়তো আজ রাতে আপনার বাড়িতে কারেন্ট থাকবে না। আমার মনে হয় আমি আগেই পরিষ্কার বলেছি যে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা হলো এখানে অনেক বেশি ভালো মানুষ রয়েছে, যথেষ্ট বোধসম্পন্ন মানুষ নেই। বোধ বা সেন্স এই জিনিসটা জীবন কেন্দ্রিক, ওকে? ভালো হওয়া সবসময় জীবনমুখী নাও হতে পারে। ভালো হওয়ার মানে স্বর্গে যাওয়াও হতে পারে। আর দেখুন, আমি চাই আপনারা এই বিপজ্জনক ধারণাটা বুঝুন। মানুষ এই নিয়ে কথাই বলে না। যে মুহূর্তে আপনি বিশ্বাস করেন, ধরুন আমি বিশ্বাস করি স্বর্গ আছে, আর বলছি জায়গাটা খুব সুন্দর, ওখানে ভগবানের সঙ্গে থাকতে পারবেন, তাহলে আজই আপনাকে সেখানে পাঠানো উচিত কিনা? যদি আমি সত্যি আপনার পরোয়া করি তাহলে, হ্যাঁ, যদি সত্যি আপনার ভালো চাই আর বিশ্বাস করি দারুণ একটা জায়গা আছে, সেখানে আপনাকে আমার পাঠানো উচিত কিনা? এটা একটা বিপজ্জনক ব্যাপার, বুঝতে পারছেন? যদি যুক্তি দিয়ে এর শেষ অবধি ভাবেন, তাহলে এটা সত্যিই খুব বিপজ্জনক ব্যাপার। যেই মুহূর্তে আমার বিশ্বাস ওপরে একটা দারুণ জায়গা আছে, আপনাকে সত্যিই ভালোবাসলে তো চাইবো আপনি সেখানে যান। আচ্ছা, একটা প্রশ্ন করে শেষ করতে চাই, যেটা নিয়ে এখনো কথা বলিনি। তারপর আমি চিকির হাতে মাইক দিয়ে দেব। বলেছিলেন মেশিন ভালোবাসি। না, ভালোবাসি বলিনি। আচ্ছা, মেশিন পছন্দ করেন, ওগুলো খুব কাজ কাজের। করে। আমাদের জীবন কি কাবু করে নেয়নি কিছু গ্যাজেট? আমারটা অন্তত নয়। না, একদমই নয়। আমি সব গ্যাজেটই ব্যবহার করি, কিন্তু তারা আমায় কাবু করে না। আমাদের জীবনে গ্যাজেট দারুণ এক আশীর্বাদ। দেখুন, প্রায় সব দিক থেকেই, ধরুন আজ থেকে 100 বছর আগে মানুষ যেমন ছিল সেই তুলনায় আপনারা তো আজ সুপার হিউম্যানই। 100 বছর আগে আমি পকেট থেকে কিছু একটা বের করে এখনই আমেরিকার কারোর সঙ্গে কথা বললে আমাকে সুপার হিউম্যানই বলতেন। শুধু তাই কেন, যদি বলতাম আমিই ভগবান, সেটাও বিশ্বাস করতেন। 100 বছর আগে, 500 বছর আগে আমার কাছে শুধু একটা লাইট বাল্ব থাকলেই আমি এই গ্রহের ভগবান হয়ে যেতাম। আমি চাই আপনারা এটা বুঝুন। আজ আমাদের কাছে কি আছে দেখুন, আমরা সত্যিই সুপার হিউম্যান। একবার যখন এই ধরনের ক্ষমতা আমাদের হাতে চলে এসেছে, তখন আমাদের বোধ আরেকটু বাড়া দরকার, আরেকটু বেশি সতর্কতা আর সচেতনতা জেগে ওঠা দরকার। যদি তা না হয়, তবে এই ক্ষমতাটাই আমাদের বিরুদ্ধে চলে যাবে। সেটাই আপনি বলছেন। এখন গ্যাজেট মানুষকে পাগল করে দিচ্ছে কেন? খুব সহজ ব্যাপার। আপনি চাইলে সেটা ব্যবহার করুন, না হলে সরিয়ে রাখুন। যেহেতু আপনার নিজের ওপর নিয়ন্ত্রণ নেই, ফোন ঘাঁটতে শুরু করলে থামতে পারেন না। এমনকি ঘুমের মধ্যেও মেসেজ করছেন। দেখুন ওই ছেলেটা, ও আমার সাথে নেই, ও আমাকে ওর স্ক্রিনে দেখছে। এখন এটাও একই জিনিস। ভালো খাবার পেলে খেতে শুরু করলে জানেন না কখন থামবেন। কিছু পান করুন, শুরু করলে জানেন না কখন থামবেন। কোনো কাজ শুরু করুন, জানেন না থামা দরকার। সেই একই ব্যাপার। সমস্যাটা গ্যাজেট বা খাবারের মধ্যে নেই, শুধু এই যে আপনি যথেষ্ট সচেতন নন। একটা বাধ্যকারিতা রয়েছে, সবকিছু একটা ঘোরের মধ্যে ঘটছে। গোড়া থেকে সমস্যার সমাধান না করে আপনি গ্যাজেটটাকে দুষছেন। গ্যাজেট একটা দারুণ জিনিস। প্রতিটা গ্যাজেটই আমাদের জীবনকে উন্নত করেছে বিরাট আকারে, তাই না? গ্যাজেটকে অভিশাপ দেবেন না, শুধুই বাধ্যকারী প্রবৃত্তিকে দূর করা দরকার। এই কথা দিয়েই আপনাকে আমাদের মূল্যবান চিন্তার খোরাক দেওয়ার জন্য ধন্যবাদ জানাবো। আপনাকে আমাদের মধ্যে পেয়ে খুব আনন্দিত। করতালিতে মুখরিত করুন।